আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস, বিশেষ করে বিসিএস রিডিং প্যাসেজ। রিডিং প্যাসেজের এটি প্রথম ক্লাস। আপনাদের আমরা পিডিএফ ফাইল দিয়েছি, দেখবেন অনলাইনে যারা আছেন, আর অফলাইনে যারা আছেন তাদের হার্ড কপি দিয়েছি। আর যাদের এই বইটা আছে, অর্থাৎ হাউ টু লার্ন বিসিএস রিটেন ইংলিশ, এই বইটা যাদের 9th এডিশন আছে তাদের শিট লাগবে না, তারা বই থেকেই প্র্যাকটিস করবেন। আর যাদের 9th এডিশনটা নাই, আগের এডিশন যাদের রয়েছে, তারা অনলাইন থেকে যে পিডিএফটা দিয়েছি ওটা একটু ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। আর অফলাইনে যারা আছেন তারা তো হার্ড কপি আমরা দিয়েছি। বিসিএস রিডিং প্যাসেজের কথা যে আমরা বলি, এখানে বিশাল একটা মার্কস, মানে টোটাল দেখেন 200 মার্কস। এবং একটা রিডিং প্যাসেজ থেকে শুরু করে কয়েক ধরনের কোশ্চেন এখানে থাকে। 200 মানে আপনার এসে সহ, এসে ট্রান্সলেশন ওখানে পার্ট বি তে হলো 100, আর বিসিএস রিডিং প্যাসেজে হলো 100। এই 100 মার্কসের মধ্যে দেখেন আমরা পার্ট এ তে যে যে বিষয়গুলো থাকবে সেটা আমরা একটু আলোচনা করি। 100 এখানে মার্কস হলো আমাদের টোটাল মার্কস 100। এটার জন্য আমরা টাইম পাবো, ধরেন টাইম পাবো হলো 2 আওয়ার্স, অর্থাৎ 100 মার্কস। এটার জন্য আমরা টাইম পাবো 2 আওয়ার্স। 2 ঘন্টার মধ্যে আমাদের এই 100 মার্কসের আনসার করতে হবে। তো এটার জন্য যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে কোশ্চেন প্যাটার্নটা আমাকে প্রথমে জানতে হবে। আমি যখন বিসিএস পরীক্ষায় বসবো, আমার প্রথম কাজ হলো যে কোন ধরনের কোশ্চেন পরীক্ষায় হয় সেই কোশ্চেনগুলো সম্পর্কে মানে প্রস্তুতি নেওয়া। তো এখন আমরা জানি যে বিসিএস এর 44 পর্যন্ত, অর্থাৎ 35 থেকে 44 পর্যন্ত এক ধরনের কোশ্চেন এসেছে। আর 45 থেকে একটু চেঞ্জ আকারে প্রশ্ন আসে। চেঞ্জের মধ্যে কত পার্সেন্ট চেঞ্জ, যেটা আমার কাছে মনে হয় যে অন অ্যান অ্যাভারেজ 20%-এর মতো চেঞ্জ হয়তো হবে। সব যদি বলি আমরা 20%-এর মতো মতো চেঞ্জ প্রতিবারই। বিসিএস এর এ পর্যন্ত যতবার কোশ্চেন এসেছে প্রতিবারই একটা না দুইটা কোশ্চেন চেঞ্জ থাকছে, 10-12 নাম্বার এমনি চেঞ্জ থেকেছে। তো এবার চেঞ্জটা একটু বেশি। চেঞ্জ বেশির মধ্যে এখানে সামারি রাইটিং এর পরিবর্তে ওখানে আপনার মেইন আইডিয়া আসে, এখানে আপনার অপিনিয়ন দিতে বলেছে, একটা টাইটেল দিতে বলেছে, ওইখানে একটু চেঞ্জ। আর কিছু কারেকশনের মতো ছিল, একটা রিডিং প্যাসেজ থেকে কনটেক্সট তুলে দিয়েছে, ওইখানে কারেক্ট করতে বলছে। 3-4টা শব্দ ছিল কারেকশনের, সব মিলে 10 মার্কস, বিশাল একটা বিষয়। আর সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে কন্টেক্সচুয়াল মিনিং যেটা আসতো 2 নম্বরে, সেখানে আপনার সেন্টেন্স লিখতে বলছে বিভিন্ন ইসের ভিত্তিতে, যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিত্তিতে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই ধরনের সেন্টেন্স গুলো লিখতে বলছে। তো আমরা এই আজকে মূলত 45 বিসিএস রিডিং প্যাসেজে যে বিষয়গুলো এসেছে সেগুলো নিয়ে আমরা মূলত বেশি আলোচনা করব, অর্থাৎ এটাই আজকের মূলত আমাদের আলোচ্য বিষয়। কিন্তু এখানে আমরা দেখি তো সবাইকে কি দেখতে পাচ্ছি। ব্যাচ আশিক, খাইরুল, জাকারিয়া, মঞ্জুরুল। আহ, আচ্ছা, এখানে দেখেন তো ব্যাচ 1 এর কেউ আছেন? ব্যাচ 1, মঞ্জুরুল, আপনার ক্লাস কি কি বার একটু বলেন তো, কোন কোন বারে ক্লাসে যুক্ত হয়েছেন আপনি? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার রবি মঙ্গল। আচ্ছা, রবি, মঙ্গল, বৃহস্পতি যে ব্যাচ না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনাদের 7-8টা ক্লাস গেছে না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাদের 8 গেছে। আচ্ছা, না এখানে ওই সবাইকে দিয়েছি তো, বিশেষ করে পার্টিসিপেন্ট কম দেখছি, এই জন্য মনে হচ্ছে যে সবাই বোধহয় আসে নাই। যাই হোক, আমরা নামাজের পরপরই তো 5-7 মিনিট লাগবে, আসবে সবাই। আচ্ছা, তাহলে যেটা স্যার বলছিলাম যে হ্যাঁ, মোরসালিন বাবলা, হ্যাঁ, এখানে পার্ট এ তে আমরা মার্কস হলো 100, আমাদের টাইমটা হলো 2 আওয়ার্স। 2 আওয়ার্স এর মধ্যে কয় ধরনের 7 থেকে 8টা কোশ্চেন এ পর্যন্ত থেকেছে। ধর ম্যাক্সিমাম সংখ্যক কোশ্চেন আসছে 8টা, আর যেটা মিনিমাম যদি বলি 6টা, 6, 7, 8 এই রেঞ্জের কোশ্চেন গুলো এসেছে। তো চলুন আমরা তাহলে সেই কোশ্চেন গুলো একটু দেখি। স্যার আমরা এখানে কত মার্কস পেলে পাস পারবো স্যার? কত মার্কস হলে পাস? দুই পেপারে 60-তে পাস। দুই পেপার 200 মার্কসের মধ্যে 60 পেলেই পাস, 60 নিচে পাইলে মার্কস যুক্ত হবে না। আচ্ছা, এখন মানে দেখেন এই তাহলে, হ্যাঁ, আমরা আর ওই প্রসঙ্গে যাচ্ছি না, আবার শোনো আগে। হ্যাঁ, আজকে খালি শুনতে হবে। আর প্রথম হলো যে রিডিং প্যাসেজে আমরা একটু যাই, কোশ্চেনটা একটু আমরা 1 মিনিটে আপনাদের শো করি যে কোন কোন নেচারের কোশ্চেন আসছে। আপনারা যারা অফলাইনে আছেন কোশ্চেনটা একটু দেখবেন। আমরা এখানে একটা কোশ্চেন দিয়েছি, দেখেন এখানে কোশ্চেনে আমরা প্রথমেই এখানে কিন্তু আমরা বই থেকেই কনটেক্সটটা নিয়েছি এবং এখানে আনসার
বিশেষ করে 9th এডিশনের বইতে অনুবাদ দিয়ে দিয়েছি আমরা রিডিং প্যাসেজগুলোর, বাংলা অনুবাদ যুক্ত করেছি। আগের এডিশনে বাংলা অনুবাদ ছিল না, এবার থেকে বাংলা অনুবাদ যুক্ত হয়েছে। দেখেন প্রথমে কোশ্চেনটা আছে যে আনসার আনসার হ্যাঁ শীট দেখেন দেখেন আনসার কোশ্চেন ইন ইউর ওন ওয়ার্ডস, ডু নট কপি ফ্রম দ্য টেক্সট অ্যাবাভ, কপিং ফ্রম দ্য টেক্সট অ্যাবাভ মে এফেক্ট দ্য ইভালুয়েশন। মানে কপি করলে কম মার্কস পাবেন, মে এফেক্ট দ্য ইভালুয়েশন মানে এটা কম মার্কস পাবেন। এখানে কোশ্চেন দেখেন কয়টা, 6টা কোশ্চেন। তাহলে দেখেন আমাদের থিমেটিক কোশ্চেন 6টা, আমরা একটু তাহলে যাই। দেখেন এখানে থিমেটিক কোশ্চেনের নেচারে যদি আসি, দেখেন থিমেটিক কোশ্চেন একটা একটা শুরু করবো আর ওটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসেন যে থিমেটিক কোশ্চেন্স, thematic questions। থিমেটিক কোশ্চেন্স এ পর্যন্ত বিশেষ করে 44th বিসিএস পর্যন্ত 10টা থিমেটিক কোশ্চেন আসতো, অর্থাৎ 44th বিসিএস পর্যন্ত 10টা থিমেটিক কোশ্চেন পরীক্ষায় আসতো। 35 থেকে 44 পর্যন্ত প্রত্যেকটার জন্য 3 মার্কস করে 30 নাম্বার ছিল। এবার দেখেন থিমেটিক কোশ্চেন আসে 6টা, এখানে টোটাল কোশ্চেন হলো আমাদের 6টা, থিমেটিক কোশ্চেন আসে, মার্কস হলো 30 পাস করে, অর্থাৎ টোটাল 6টা কোশ্চেন এসেছে, মার্কস হলো আপনার পাস করে 30। এখন কোশ্চেন হতে পারে যে স্যার এই কোশ্চেন প্যাটার্ন কি সামনেই কন্টিনিউ হবে কিনা, এটা কন্টিনিউশনের সম্ভাবনা অনেক বেশি। ধরেন মোটামুটি 95% যে এই প্যাটার্নেরই কোশ্চেন হবে, দুই একটা কোশ্চেন চেঞ্জ থাকবে। তো এখন থিমেটিক কোশ্চেনটা আগে 10টা ছিল, এখন 6টা করেছে, যেটা অনেকটা ব্যাংকের মতোই বলতে পারেন। ব্যাংকেও কিন্তু রিডিং প্যাসেজ থেকে যে থিমেটিক কোশ্চেন থাকে সেখানে 5টা কোশ্চেন থাকে, 30 নাম্বার থাকে, কখনো 20 বা 25। আর ব্যাংকের ক্ষেত্রে রিডিং প্যাসেজটা একটু ছোট হয়, বিসিএস এর ক্ষেত্রে রিডিং প্যাসেজটা একটু বড় হয়। ব্যাংকের ছোট হওয়ার কারণ হলো যে ওখানে ম্যাক্সিমাম 20 মিনিটে কভার করতে হবে, বিসিএস হলো 2 ঘন্টা সময়, টোটাল পার্ট বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে। ব্যাংকে শুধু থিমেটিক কোশ্চেনই থাকে, কিন্তু বিসিএস এ থিমেটিক কোশ্চেনের বাইরেও আরো বিষয়গুলো থাকে। আচ্ছা, তাহলে থিমেটিক কোশ্চেন 6, আমরা এখানে 5 মার্কস করে কতটুকু লিখতে হবে? প্রথম থিমেটিক কোশ্চেন বলতে আমরা কি বুঝি, মানে হোয়াট ডু উই মিন বাই থিমেটিক কোশ্চেন্স? What do we mean by thematic questions? থিমেটিক কোশ্চেন বলতে আসলে আমরা কি বুঝি? থিমেটিক কোশ্চেন বলতে তিথি বলেন তো কি বোঝেন? তিথি একটু বলেন, হোয়াট ডু মিন বাই থিমেটিক কোশ্চেন্স? আচ্ছা দেখেন, থিমেটিক কোশ্চেন মানে থিম রিলেটেড, রিডিং প্যাসেজের যে বিষয়টা নিয়ে আলোচনা করেছে সেই থিম রিলেটেড মূলত রিডিং কোশ্চেন, সেটা হলো থিমেটিক কোশ্চেন। থিম মূল বিষয়বস্তু রিলেটেড, রিডিং প্যাসেজের মূল বিষয়বস্তু সম্পর্কিত। দেখেন রিডিং প্যাসেজের মূল বিষয়বস্তু সম্পর্কে এটা হলো, দেখেন যে এখানে আমি বাংলায় বলি, রিডিং প্যাসেজের, দেখেন রিডিং প্যাসেজ এর প্যাসেজের মূল বিষয়বস্তু সম্পর্কিত। থিমেটিক মানে থিমেটিক কোশ্চেন মানে হলো রিডিং প্যাসেজের মূল বা থিম রিলেটেড, রিডিং প্যাসেজের থিম রিলেটেড, তার মানে এ ধরনের কোশ্চেনের ক্ষেত্রে রিডিং প্যাসেজের বাইরের কোনো বিষয় নিয়ে আসা যাবে না। আনসারে রিডিং প্যাসেজের বাইরের কোনো বিষয় নিয়ে আসা যাবে না, অর্থাৎ রিডিং প্যাসেজে নেই, রিডিং প্যাসেজের বাইরে, রিডিং প্যাসেজ এর বাইরে কোনো কিছু নিয়ে আসা যাবে না, নিয়ে আসা যাবে না। তাহলে রিডিং প্যাসেজ থিমেটিক কোশ্চেনের মূল কথা হলো মূল বিষয়বস্তু সম্পর্কিত। এখানে রিডিং প্যাসেজের বাইরের কোনো কিছু নিয়ে আসা যাবে না, রিডিং প্যাসেজের বাইরের কোনো কিছু নিয়ে আসা যাবে না, এটা কোশ্চেনে বলা থাক আর নাই থাক, সেটা বিসিএস এর কোশ্চেন হোক ব্যাংক কোশ্চেন হোক, রিডিং প্যাসেজে নাই এমন কোনো বিষয়ের অবতারণা থিমেটিক কোশ্চেনে আনা যাবে না, প্রথম কথা। এখন কোশ্চেন হতে পারে যে স্যার কোনো কোশ্চেন, রাফি আমিউর থাকেন, প্রশ্ন হতে পারে যে কোনো কোশ্চেনেই কি তাহলে আনা যাবে না? দুই একটা কোশ্চেন, যেমন ধরেন একটা ওয়ার্ড দেওয়া হলো, এখানে রিডিং প্যাসেজ থেকে একটা ওয়ার্ড তুলে দিয়েছে, বলো হোয়াট ডু ইউ মিন বাই দিস, মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দিস। ওইখানে রিডিং প্যাসেজে ওইটা ডেফিনেশন দেওয়া নাই, শুধু একটা ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডের এক্সপ্লেনেশন রিডিং প্যাসেজে নাই। তো আপনাকে প্রশ্ন করেছে
হোয়াট ডু ইউ মিন বাই দিস ওয়ার্ড, অথবা হোয়াট ডাজ দ্য রাইটার মিন বাই দিস ওয়ার্ড, অথবা হোয়াট ডাজ দিস ওয়ার্ড রেফার টু। এই প্রশ্নগুলো যখন বলবে কেবলমাত্র তখনই আপনি যেটা করতে পারবেন সেটা হলো যে আপনার মতো করে ওইটার ডেফিনেশনটা নিয়ে আসতে পারবেন রিডিং প্যাসেজের বাইরে। আবার দু একটা কোশ্চেন দেখা যায় যে হোয়াট ডু ইউ মিন বাই দিস, আপনি এটা দ্বারা কি বোঝেন? রিডিং প্যাসেজে ক্লু আছে, তারপরে আপনাকে বলছে আপনি কি বোঝেন, হাউ ডু ইউ ট্রিট দিস। এই ধরনের রেয়ার কিছু কোশ্চেনের ক্ষেত্রে শুধু রিডিং প্যাসেজের বাইরে যাওয়া যাবে। তাহলে এই ওয়ার্ডটা দ্বারা কি বোঝাচ্ছে এটা, অথবা হোয়াট ডু ইউ মিন বাই দিস ওয়ার্ড, আপনি এই ওয়ার্ড দ্বারা কি বোঝেন, বা এই ওয়ার্ড বা এই বিষয়টা দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন, সেই ক্ষেত্রে আপনার কিছু অপিনিয়ন আনা যাবে। এর বাইরে রিডিং প্যাসেজের বাইরের কোনো বিষয় সাধারণত রিডিং থিমেটিক কোশ্চেনে আনা যাবে না। আচ্ছা, এখন দেখেন থিমেটিক কোশ্চেনে আমরা আহ কতটুকু লিখবো, বা থিমেটিক কোশ্চেন আনসার করার সময় কিভাবে শুরু করব। মানে এখানে ডুস যদি আমরা বলতে চাই যে ডুসটা কি, আমার প্রথম আমি কি রিডিং প্যাসেজটা পড়ে নিব? হ্যাঁ আসেন, আমি কি রিডিং প্যাসেজটা পড়ে নিব, নাকি আমি সরাসরি কোশ্চেনে চলে যাব? প্রথম কথা হলো যে রিডিং প্যাসেজে যাওয়ার আগে আমার প্রথম কাজ হলো যে আমি যে কাজটি করতে চাই সেটা হলো, আমার প্রথম কাজ হলো রিডিং প্যাসেজে যাওয়ার আগে কোশ্চেনগুলো একবার করে পড়বো। মানে প্রথম কাজ হলো, দেখেন, কোশ্চেনগুলো একবার করে পড়ে নিব। কোশ্চেনগুলো দেখেন, আমরা কোশ্চেন গুলো একবার, সবাই একটু মিউট থাকেন, পড়ে নিব। আবু সালেহ, আপনার ভিডিও অন করা। হ্যাঁ একটু আমি একটু ভিডিও কষ্ট করে। ভিডিও অডিও অফ করেন সবাই। দেখেন, বই নিয়ে আসছো? বই আছে? মানে এই বইটা কি নিয়ে আসছো? বই আছে কাছে? না এটা আচ্ছা শিট নাও, পাস কত এটা? স্যার, এই হ্যাঁ বইয়ের কোন চ্যাপ্টারটা ওপেন করব? আচ্ছা, এই বইয়ের এই বইটা বলে দিচ্ছি, পেজ নাম্বার রিডিং প্যাসেজ দেখো, চ্যাপ্টার 2। আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, হাউ টু লার্ন। 276 পৃষ্ঠা, হ্যাঁ 276, গুড। 276, হ্যাঁ ইয়াস 45 দিস ইয়াস ইংলিশ ইয়াস। আচ্ছা, যে কথা বলছিলাম, পরে যারা যুক্ত হয়েছেন, তাহলে প্রথম হলো যে আমি প্রথম কাজ হলো কোশ্চেনগুলো একবার পড়ে নিব। সেটা বিসিএস ব্যাংক যেখানে রিডিং প্যাসেজ থাকুক, কোশ্চেনগুলো একবার পড়ে নিব। এটা পড়ে নেওয়ার কারণ হলো যে কোশ্চেন যখন আপনি একবার পড়ে নেবেন, তখন আপনার কোশ্চেন সম্পর্কে আইডিয়া হবে যে এই ধরনের কোশ্চেনগুলো চেয়েছে। এর ফলে ওভারল্যাপিং হবে না। যেমন একটা কোশ্চেন অনেক সময় মনে হয় যে 2 লাইন লিখলাম বা 3 লাইন, 5 নাম্বার প্রত্যেকটা, তাহলে একটু বড় করি। বড় করতে গিয়ে আরেকটা কোশ্চেনের আনসার এখানে চলে আসে, এটা যেন না হয়, তখন আবার পরে আবার কাটতে হবে। মানে এই জন্য কোশ্চেন পড়ে নেওয়ার উদ্দেশ্য হলো যে এই ধরনের কোশ্চেনগুলো এখানে আছে, তাহলে এই কোশ্চেনের আনসার আমি এই পর্যন্ত যাব, পরে কোশ্চেন তো আছে ওইটা এখানে আসবে। মানে বড় করতে গিয়ে একটা কোশ্চেনের মানে আনসার আরেকটা কোশ্চেনের মধ্যে না ঢোকে, ওভারল্যাপিং যেন না হয়, পরে আবার কেটে ফেলতে হয়, এটা একটা সমস্যা। এই জন্য কোশ্চেন পড়ে নিতে হবে। এখন কোশ্চেন হলো যে কোশ্চেন পড়ার পরে আমার রিডিং প্যাসেজ পড়ার দরকার আছে, নাকি আমি সরাসরি চলে যাব হলো আনসারে, কোথায় প্রথম আনসারটা আছে সেটা বের করব, তারপরের আনসারটা কোথায়, তারপরের আনসার কোথায়, এই 5-6টা কোশ্চেন। তাহলে আমি হুদাই ধরেন এইভাবে রিডিং প্যাসেজ, বিশাল একটা রিডিং প্যাসেজ কেন পড়বো? এই প্রশ্নটা অনেকেই করেন। এটা হলো যে রিডিং প্যাসেজটা না পড়ে আনসার করাটা কিছু কিছু জায়গায় খুবই ইফেক্টিভ পদ্ধতি। যেমন আইএলটিএস এর পরীক্ষা যখন আপনি দিবেন, তখন আমরা সবার আগে স্টুডেন্টদের যেটা বলি সেটা হলো রিডিং প্যাসেজ পড়া যাবে না, এটা প্রহিবিটেড। এটা পড়তে যে পরিমাণ সময় লাগবে, পড়ে বুঝে তারপর আনসার করতে গেলে তার অর্ধেক সময় সে পাবে না ওইখানে যে টাইমটা। কিন্তু তোমাদের এখানে যেটা হলো যে থিমেটিক কোশ্চেনের পরে আমাদের একটা সামারি রাইটিং লিখতে বলে, অথবা মেইন আইডিয়া লিখতে বলে। যে এবার যেটা আসে মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, বা তোমার মতমাত্র কি, হোয়াট ডু ইউ, মানে হোয়াট ইজ ইউর এক্সপ্লেনেশন, মানে সাপোর্টিং আইডিয়া অনেকটা। তারপর একটা টাইটেল দিতে বলছে, ওইটা 20 মার্কস, বিশাল একটা নাম্বার। কিন্তু এটা না থাকলে আমরা সরাসরি কোশ্চেন পরে আনসারে চলে যেতাম, যে প্রথম আনসারটা কোথায় আছে খুঁজে বের করতাম, তারপরের আনসারটা কোথায়, তারপরের আনসারটা কোথায়, এটা হলো কাজ হতো আমাদের। কিন্তু যেহেতু আমাকে সামারি লিখতে হবে, অথবা মেইন আইডিয়া লিখতে হবে, সাপোর্টিং আইডিয়া লিখতে হবে, এই কারণে রিডিং প্যাসেজটা পড়তে হবে। একটু দেখেন খেলে, এই কারণে আমাদের রিডিং প্যাসেজটা পড়তে হবে। দেখেন, তাহলে আমি আবারও বলছি যে আমরা রিডিং প্যাসেজটা কোশ্চেনগুলো পড়ার পরেই আমরা রিডিং প্যাসেজটা পড়বো। রিডিং প্যাসেজটা পড়ার সময় আমাদের কিছু কাজ করতে হবে। দেখেন, অর্থাৎ রিডিং প্যাসেজটা পড়ার সময় আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজটা কি?
অর্থাৎ রিডিং প্যাসেজ আমরা আলোচনা করছি 45th BCS এর কোশ্চেনটা প্যাটার্ন নিয়ে। আজকে টোটাল আইডিয়াটা আপনাদের হয়ে যাবে যে কি কি চেঞ্জ আসলো, কতটুকু হলো। এখন দেখেন, আমরা প্রথম হলো রিডিং প্যাসেজ পড়ার সময় করণীয় কি। রিডিং প্যাসেজ পড়ার সময় রিডিং প্যাসেজ পড়ার সময় করণীয় কি। রিডিং প্যাসেজ পড়ার সময় প্রথম কাজ হলো যে আমি যখন রিডিং প্যাসেজটা পড়বো, পড়ার সময় আমি কঠিন প্রথম কাজ হলো যে যদি প্যারাফ্রেজ হয়, প্যারাফ্রেজিং থাকে, তখন 10টা প্যারাগ্রাফ আসে। অর্থাৎ রিডিং প্যাসেজটা বড়, 10টা প্যারাগ্রাফ। তখন আপনার যেটা হলো 10টা প্যারাগ্রাফ পড়ে যখন আপনি থিমেটিক কোশ্চেনে যাবেন আবার, তখন মনে হবে যে এই মাত্রই তো আনসারটা দেখলাম, এই প্যারায় না ওই প্যারায় না এখানে না ওখানে, এরকম একটা স্ট্রেস তৈরি হবে না? হবেই। কারণ আপনি পরে পুরো রিডিং প্যাসেজটা পড়ছেন, কোশ্চেন একবার পড়ে রিডিং প্যাসেজে প্রবেশ করলেন, তো পড়ার পরে দেখবেন যে আবার যখন কোশ্চেনে যাচ্ছেন আনসারের জন্য, তখন আবার 2-3টা প্যারা পড়তে হচ্ছে। এই জন্য যদি প্যারা ভিত্তিক হয়, প্রত্যেকটা প্যারার কি বিষয়ে আলোচনা করছে সেটা 2-3 ওয়ার্ডে লিখে রাখবেন। ধরেন একটা প্যারায় প্রথম প্যারাটা পড়লেন, সেটা মনে হলো যে আপনার সরকারের একটা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করছে, বা একটা স্টেপস, একটা বিষয়ে স্টেপস আলোচনা করছে। তারপরে প্যারাটাও ধরেন আপনার স্টেপস নিয়ে আলোচনা করছে। তারপরে কিছু এখানে রেজাল্ট পাওয়া গেছে, সেই রেজাল্ট নিয়ে। এরপরে ইমপ্রুভমেন্ট নিয়ে আলোচনা করেছে। এরপরে ফার্দার স্টেপ। তাহলে সংক্ষেপে। আর যদি কজ রিলেটেড হয়, যে এটা কজ, এই কজ, এটা ওই কজ, এটা সলিউশন, এটা ফার্দার স্টেপ, এরকম অর্থাৎ কোন প্যারা কি সম্পর্কে বলছে সেটা 2-3 শব্দে যদি আপনি লিখে রাখেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা। মানে তাতে কি হবে, যখন থিমেটিক কোশ্চেন আপনি যাবেন তখন বুঝতে সুবিধা হবে যে এই আনসারটা এই প্যারাতে আছে। টাইমটা সেভ হবে। টাইমটাই হলো, টাইম ম্যানেজমেন্টটাই হলো এক্সাম। মানে কম্পিটিটিভ এক্সামে যারা আপনার বসেন, তাদেরকে তো মনে রাখতে হবে যে টাইম ম্যানেজমেন্টই হলো এক্সাম। টাইম ম্যানেজমেন্ট পারেন নাই অনেকে, প্রিলিমিনারি যারা ফেল করে, তাদের আমার মতে 90% স্টুডেন্ট টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। এসে বল স্যার জানা জিনিস দিতে পারি নাই, আরো 5-6টা পারতাম, এরকম বলে না? যে আমি আরো 5টা বা 10টা পারতাম, কিন্তু আমার এইরকম হয়ে গেছে, এই ভুলটা হয়। টাইম ম্যানেজমেন্টটা রিটার্নের ক্ষেত্রে তাই, ব্যাংকের ক্ষেত্রে তো ওটা সুপার টাইম ম্যানেজমেন্ট কোয়ালিটি থাকতে হবে। বিসিএস যদি 4 ঘন্টা থাকে, এখানে টাইম ম্যানেজমেন্ট যাদের পোর, তারপরও সমস্যা হয় না, কারণ 4 আওয়ার্স এর মধ্যে আপনি ব্যালেন্স করতে পারেন সামহাও। তো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা বলছি, রিডিং প্যাসেজটা পড়ার সময় আমি কোন প্যারাটা কি সম্পর্কে আলোচনা করছে 2-3 ওয়ার্ডে আমি লিখে রাখবো। এতে আমার সুবিধা হবে যে থিমেটিক কোশ্চেন লেখার সময় আমি ধরতে পারবো সহজেই যে এই আনসারটা এই প্যারাগ্রাফে আছে। এইভাবে প্রায় থিমেটিক কোশ্চেন সবগুলো আপনি আনসার পেয়ে যাবেন, একটা দুইটা নাও পেতে পারেন, তখন ওই দুইটা একটু ডিটেলস খুঁজবেন। আর কঠিন ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করতে হবে। কঠিন ওয়ার্ডগুলোর নিচে, ওয়ার্ড গুলোর নিচে নিচে আন্ডারলাইন করতে হবে। দেখেন, কঠিন ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করতে হবে। আমি কেন আন্ডারলাইন করব, সেটি হলো যে আপনি যখন রিডিং প্যাসেজটা পড়বেন, ধরেন আপনাদের সেন্টেন্স মেকিং আসে, তাই না? মিনিমাম কয়টা বিসিএস পরীক্ষায়? মিনিমাম 10টা, ম্যাক্সিমাম এ পর্যন্ত, যেটা এবার বাদ দিলে আগ পর্যন্ত 15টা। 10টা ওয়ার্ড দেওয়া থাকতো, সেটা মিনিং দিয়ে সেন্টেন্স লিখতে বলছে। আর 5টা শব্দ দেওয়া থাকতো, সেটা অ্যান্টোনিমস লিখে অ্যান্টোনিমস দ্বারা সেন্টেন্স লিখতে বলতো। 15টা থাকতো মিনিমাম। এবার 10টা। তবে এবার 10টার মধ্যে ছাত্রদের যেটা করেছে, যে প্রত্যেকটা ওয়ার্ড ওর বলে দিছে, এটা সিম্পল করতে হবে, এটা কমপ্লেক্স করতে হবে, এটা ইন্টারেটিভ করতে হবে, এটা বলে দিছে। মানে তার মানে কি, যে ওয়ার্ডের মিনিংটা পারতে হবে, আবার ওই যে ট্রান্সফরমেশন করে আপনি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে স্কিলটা, সেটা যে আপনার রয়েছে, সেই জিনিসটা অ্যাসেস করার চেষ্টা করেছি। এটা পার্টটা কিন্তু ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ স্কিল যাদের ভালো, তাদের পক্ষেই কেবল সম্ভব হবে। মানে যারা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ইংরেজি শিখেন, প্র্যাকটিস করেন, তাদের পক্ষেই কেবল এগুলা করা সম্ভব। যারা হালকা প্রস্তুতি, মানে হালকার উপর ঝাপসা প্রিপারেশন নিয়ে গেছেন, তাদের দিয়ে কিন্তু এবারের 45 বিসিএসটা আসছে, অনেক কঠিন ছিল। আচ্ছা, এখানে আন্ডারলাইন করার সুবিধা হলো যে আমি আন্ডারলাইন করার পরে, ধরেন 15টা ওয়ার্ড আসছে, সেন্টেন্স মেক করতে বলছি। 15টা ওয়ার্ডের মধ্যে ধরেন আপনি কয়টা পারবেন বলেন তো? সাধারণত আপনাদের যে ভোকাবুলারি রেঞ্জ, তাতে দেখা যায় যে ধরেন 10টা, 10-12টা। আহ এটা অ্যাভারেজ, 10-এর বেশি, মানে অ্যাভারেজ করলে 10-এর বেশি হবে না। কেউ হয়তো 7টা-8টা পারবে, কেউ হয়তো 12টা, 12টার উপরে পারা কঠিন। তাহলে আপনি তো 10টা ওয়ার্ড পারলেন 15টার মধ্যে। সেন্টেন্স লিখতে বলছে 15টা, 10টা ওয়ার্ড আপনি পারেন। 10টা ওয়ার্ড দিয়ে আপনি আপনার মতো করে সেন্টেন্স লিখে ফেলবেন। আর যে 5টা ওয়ার্ড পারবেন না, সেই 5টা ওয়ার্ড দিয়ে আপনি কিভাবে সেন্টেন্স লিখবেন? দিস ইজ দ্য কোশ্চেন।
তো এখন এই 5টা ওয়ার্ড মানে আবার রিডিং প্যাসেজ যদি আপনি না দাগান, ধরেন আপনি কঠিন ওয়ার্ড দাগালেন, হয়তো 20টা ওয়ার্ড দাগাইছেন বা 25টা ওয়ার্ড দাগাইছেন, তাহলে যে 5টা ওয়ার্ড আপনি পারেন না কিন্তু সেন্টেন্সে আসে, ওই 20টা ওয়ার্ডের মধ্যে থাকবে না। তাহলে ওইখানে খুঁজতে কিন্তু 2 মিনিটের বেশি লাগবে না। কিন্তু তো আপনি দাগান নাই, 5টা ওয়ার্ড খুঁজতেছেন, কত সময় লাগতে পারে? পুরা রিডিং প্যাসেজটা পড়তে হবে না? ইভেন কোনো কোনো প্যারা 2বার পড়তে হবে। এটা একটা সমস্যা। তাহলে আপনি আন্ডারলাইন করলে সুবিধা হলো যে ওই ওয়ার্ডটা কোথায় আছে, 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে আপনি ওয়ার্ডে চলে যেতে পারবেন। আচ্ছা, এখন তাহলে আগে প্রথমে বলে নেই যে আমি যে ওয়ার্ডগুলো নোন ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আমি জানি, সেগুলোতে আমি কিভাবে সেন্টেন্স করব, যেগুলো জানি না সেগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স করব। ধর নোন ওয়ার্ড যে 10টা আছে সেটা দিয়ে আমাকে সেন্টেন্স লিখতে বলছে, সেটা আমি আমি যে মিনিংটা জানি সেটা দিয়ে আমি আমার মতো করে স্মার্ট সেন্টেন্স লিখবো। স্মার্ট সেন্টেন্স মানে হলো আপনার ক্রিয়েটিভিটি শো করার সবচেয়ে ভালো জায়গা হলো এটা, যে আপনার যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা ভালো, আপনি যে সিম্পল সেন্টেন্স লিখতে পারেন, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা এখানে শো করা সবচেয়ে ভালো। আমরা প্রত্যেকবার ক্লাসে বলেছি যে আপনি সেন্টেন্স যখন লিখবেন, যে সিম্পল লিখবেন, কমপ্লেক্স লিখবেন, কম্পাউন্ড লিখবেন, যে আপনার যে স্ট্রাকচারাল ভ্যারাইটি আছে, আপনার যে নলেজ আছে, সেটা এক্সামিনার বুঝতে পারবে এখানে। এখন এবার কিন্তু আমাদের যে সাইকোলজি, বারবার প্রত্যেকবারই বলছি, এইটাই এবার 2 নম্বরে দিছে। পড়াই বলে দিয়েছে সিম্পল করেন, কমপ্লেক্স করেন, কম্পাউন্ড করেন। মানে আমরা যেটা বারবার ছাত্রদেরকে মানে ক্লাসে বারবার বলেছি যে আপনি সেন্টেন্স আসলে ভ্যারাইটি অফ সেন্টেন্স লিখবেন। মানে সিম্পল লেখলে ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড ইউজ করেন, কমপ্লেক্স লেখেন, কম্পাউন্ড লেখেন। হ্যাঁ, এতে যেটা হবে যে স্ট্রাকচারাল ভেরিয়েশন সম্পর্কে এক্সামিনার অ্যাওয়ার হবে। এতে সুবিধা হলো যে আপনি ইংরেজি লেভেলটা অনেক ভালো, সেটা ভালো মার্কস পাবেন। এখন ধরেন একটা শব্দ এরকম আছে, তার নাম্বার, এটা দিয়ে যদি এত সহজ সেন্টেন্স আসবে না, ওয়ার্ড আসবে না, আসছে একটা নাম্বার, বলছে এই নাম্বার দিয়ে আপনি সেন্টেন্স করেন। রিডিং প্যাসেজে নাম্বারটি, নাম্বার তো নাউনও হয় ভার্বও হয়, তাই না? এরকম কিছু ওয়ার্ড থাকবে যে ভার্ব এবং নাউন দুটোই হয়। তাহলে আমি কি দিয়ে সেন্টেন্স করব? আমি কি ভার্ব দিয়ে করব না নাউন দিয়ে করব? এই কোশ্চেনটা আমাদের অনেকের মধ্যে হয়। যেহেতু আপনাকে বলছে রিডিং প্যাসেজ দিয়ে কপি করা দরকার নাই, এটা নাউন অথবা ভার্ব, আপনার যেটা খুশি আপনি করবেন, কোনো অসুবিধা নেই। এটা নাউন, কারণ এটার জন্য রিডিং প্যাসেজে ওরা ভার্ব হিসাবে ইউজ করছে না নাউন হিসাবে ইউজ করছে, এটা খোঁজার দরকার নেই। এরকম একটা দুটো ওয়ার্ড থাকতে পারে। আপনি যেটা দিয়ে ভালো সেন্টেন্স করতে পারবেন, ভার্ব আকারে ভালো সেন্টেন্স করতে পারলে ভার্ব করবেন, নাউন দিয়ে ভালো করতে পারলে নাউন করবেন। আর যেগুলো ধরেন যে স্পেসিফিক নাউন আছে, যে ওয়ার্ডগুলো স্পেসিফিক, বসেন, যে ওয়ার্ডগুলো স্পেসিফিক নাউন, সেগুলো আমাদের নাউন দিয়েই করতে হবে। যে ওয়ার্ডগুলো স্পেসিফিক অ্যাডজেক্টিভ, সেটা অ্যাডজেক্টিভ দিয়েই সেন্টেন্স করতে হবে, ফরমেশন চেঞ্জ করা যাবে না। নাউন আছে, আপনার মনে হলো যে আমি ভার্ব দিয়ে সেন্টেন্স করি, সেই কাজটা করা যাবে না। আপনার ধরুন ভার্ব আছে, আপনার মনে হলো নাউন করে ফেলি, এমনটা করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। ওদিকে সিটগুলো দেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? মানে ফরমেশনটা ভাঙা যাবে না, শুধু যে ওয়ার্ডটা নাউন ভার্ব দুইটাই হয় সেটা যে কোনো একটা করতে পারবেন, কিন্তু যেটা নাউন ফর্ম দেওয়া আছে নাউন ফর্ম দিয়ে সেন্টেন্স করতে হবে, অ্যাডজেক্টিভ ফর্ম দেওয়া থাকলে অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে সেন্টেন্স করতে হবে, এবং অ্যাডভার্ব দেওয়া থাকলে অ্যাডভার্ব ফর্ম দিয়ে সেন্টেন্স করতে হবে। এটা হলো প্রথম কাজ আপনার। এবং ধরেন এখানে খেয়াল করেন, এখানে সবচেয়ে বড় যে বিষয়টা, আহ দেখেন এখানে সবচেয়ে বড় যে বিষয়টা এখানে আমাদের হবে, সেটা সেন্টেন্স গুলো আমি কিভাবে লিখবো। ধরেন আপনাকে এবার তো স্পেসিফিক বলে দিছে যেটা সিম্পল করব, এটা কমপ্লেক্স করব, কম্পাউন্ড করব। আমি কোশ্চেনটা আগে একটু দেখাই, ধরেন আপনাদের এবার একটু কোশ্চেনটা দেখতে যান। 2 নম্বরের নিয়ে একটু কথা বলছি। থিমেটিক কোশ্চেন কিন্তু আমরা আসবো আবারও, মানে একটু ওভার ভিউটাতে যাচ্ছে আস্তে আস্তে। দেখেন এখানে কিন্তু বলে দিছে 2 নম্বরে, মেক সেন্টেন্সেস, make sentences of your own with each of the following words as directed. Copying, vagueness and ambiguity must be avoided. অস্পষ্টতা আপনার যেটা হলো এটা avoid করতে হবে। দেখেন সাস্টেনেবল দেওয়া আছে, এটা কম্পারেটিভ করতে বলছে। ডিস্টিংগুইশ কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। এক্সপ্লোরেশন দিয়ে ইম্পারেটিভ করতে বলছে। কনজার্ভ দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স করতে বলছে। কমিটেড দ্বারা নেগেটিভ করতে বলছে। ইমপ্লিমেন্ট দ্বারা সিম্পল করতে বলছে। ডিসপোজাল দ্বারা সিম্পল করতে বলছে। আর অ্যাকোমোডেট দ্বারা নেগেটিভ করতে বলছে। চ্যালেঞ্জিং দ্বারা ইন্টারোগেটিভ করতে বলছে, এবং কম্প্রোমাইজিং দ্বারা কম্পারেটিভ। তাহলে 10 রকমের কপি, দুই তিনটা আছে কমন একই রকম। তাহলে এইভাবে আমাকে সেন্টেন্সটা করতে হবে, যেটা কিন্তু সহজ কাজ না, ডিফিকাল্ট। এটা না থাকলেও যদি ধরেন এরকম বলা নাই, তখন আমি সেন্টেন্স করার সময় কি করব? তখন সেন্টেন্স করার সময় যেমন ধরেন খেয়াল করেন, আমি যে জিনিসটা বলি একটু, যেমন ধরেন আহ একটা সেন্টেন্স আছে এরকম, ইন্ডিপেন্ডেন্স, একটা ওয়ার্ড দেওয়া আছে যে ইন্ডিপেন্ডেন্স, এটা বলা নাই কিছু, যে একটা সেন্টেন্স করতে বলছে, এটা রিডিং প্যাসেজে দেওয়া আছে, এটা দিয়ে শুধু সেন্টেন্স করতে বলছে।
যে সেন্টেন্সই করতে বলুক আমরা করতে পারবো, অসুবিধা নাই। এখন এটা দিয়ে ধরেন সিম্পল সেন্টেন্স করতে বলছে বা কমপ্লেক্স যাই বলুক সেটা আমরা যাব, কিন্তু বলা নাই, ডিরেকশন দেওয়া নাই। কিন্তু আপনি স্মার্ট সেন্টেন্স করবেন। স্মার্ট সেন্টেন্স কি, যেমন আপনি লেখলেন ধরেন এরকম যে দেখেন উই হ্যাভ অ্যাচিভড independence we have achieved independence in 1971 from the Pakistani occupational forces uh, with the exchange of 3 million martyrs and with the chastity of 2 lakh mothers and sisters then আপনি একটা সেন্টেন্স এরকম লিখলেন, we have achieved independence in 1971 from the Pakistani occupational forces with the exchange of 3 million martyrs and with the chastity of 2 lakhs mothers and sisters. এখন এটা একটা লিখলেন আপনি, আর আরেকজন ধরেন লিখলো এরকম, এটা ধরেন এ স্টুডেন্ট লিখেছে, বি স্টুডেন্ট তিনি লিখেছে do not understand independence যে আপনি স্বাধীনতা বোঝেন না। এখন প্রথম হলো দেখেন এক্সামিনার প্রথম হলো এই ইউ কে অ্যাড্রেস করে কোনো সেন্টেন্স লেখা যাবে না। এটা কি বোঝায়? এক্সামিনারকে বিন করে, তাই না? একটা শব্দ আসলে ম্যারি, আপনি লিখলেন ইউ শুড ম্যারি সুন, মানে আপনার শীঘ্রই বিয়ে করা উচিত। বি কেয়ারফুল, মানে ইউ কে অ্যাড্রেস করে কোনো সেন্টেন্স লেখা যাবে না, কারণ ইউ মিনস হলো এক্সামিনার। এই জন্য ইউটা অবশ্যই আপনি অ্যাভয়েড করবেন। ওয়ান রাখতে পারেন, উই করতে পারেন, দে করতে পারেন, তাহলে এটা আবার আপনি স্বাধীনতা বোঝেন না, ঠিক আছে? এই কোয়ালিটির সেন্টেন্স লেখা যাবে না, প্রথম কথা যেটা, এই কোয়ালিটির সেন্টেন্স লিখতে হবে। এখন কোশ্চেন হতে পারে যে আমি এই কোয়ালিটি বড় কেন করবো, আমাদের টাইম একটা বিষয় আছে। বড় করার উদ্দেশ্য হলো যে এইখানে 1 নাম্বার ধরেন আপনি এখানে 1ই পাবেন আপনি। এখন এই যে ইনি যিনি সেন্টেন্স লিখছেন, এটা সেন্টেন্স তো ভুল না, ওকে 1ই দিবে। তাহলে প্রশ্ন হতে পারে আমি এইরকম কষ্ট কেন করব? কষ্ট করবেন হলো ধরেন যে এই যে এক্সামিনার যে নাম্বার দিল ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এক্সামিনার কি খুশি হয়ে দিবে? খুশি হওয়ার কোনো কারণ আছে? আর এই যে এইরকম যে সেন্টেন্স লিখবে তার উপর অনেক প্লিজ থাকবে না? এই প্লিজটা আপনি পরে পাবেন। পরে ধরেন কোথায় পাবেন? ওই যে বলছিলাম যে আপনি 5টা ওয়ার্ড কঠিন, আননোন, ওই 5টা ইনি যদি সেন্টেন্স লিখছে ওনার জন্য কঠিন, আপনার জন্য কঠিন, দুইটা জায়গায় কঠিন। এখন আপনি অনেক এরকম সেন্টেন্স লিখছেন 10টা, আর 5টা সেন্টেন্স যেটা ওয়ার্ডগুলো আপনি পারেন না সেগুলো রিডিং প্যাসেজে গিয়ে ওইখানে বুঝে তারপর আপনার মধ্যে দুই একটা শব্দ চেঞ্জ করে লিখছেন, একদম বুঝছে যে সেন্টেন্স কোয়ালিটি অত ভালো হয় নাই, কিন্তু ওইখানে আপনি নাম্বার পাবেন। কিন্তু ইনি ওইখানে নাম্বার পাবেন না, তাকে ধরার সুযোগ সুযোগ এক্সামিনার যে তাকে কোথায় ধরা যায়। যখন দেখবে যে ওইখানে গিয়ে এলোমেলো করছেন তখন ওইখানে আপনাকে আটকে দেওয়া হবে। এই যে 5 নাম্বার একটা ডিফারেন্স, মানে এইভাবে। এই জন্য ভালো সেন্টেন্স লেখার সুবিধা হলো যে জায়গাগুলো আপনার দুর্বল পয়েন্ট হয়েছে সেই জায়গাগুলোতে আপনি মার্কস পাবেন। যেমন আপনি একটা ভালো মানের এসে লিখলেন, সুন্দর এসে লিখছেন, ধরেন একদম 5-6 পাতা 1000 শব্দের মধ্যে 600-700 খুব ভালো লাগছে, শেষে গিয়ে হয়তো 1-200 লিখতে পারেন না বা একটু খারাপ হয়েছে, আপনি ওই আগে যে রেঞ্জে লেখছেন ওইভাবে নাম্বার পাবেন। কিন্তু আপনি আগে ধরেন পোর শুরু করছেন, শেষে গিয়ে ওই 200-300 বাকি আছে, পোর ওই অবস্থায় আছে, ওই পোর স্কোরি কারি করবে। তো এই জন্য আপনি শেষ না করতে পারলো, শুরু করলেন ভালো, মোটামুটি ম্যাথ পর্যন্ত প্রায় শেষ দিকে চলে গেছেন, প্রথম দিকে যে কোয়ালিটিতে আপনি নাম্বার পেয়েছেন, ইন্ট্রোডাকশন মানে 2-4-5 লাইন দিয়ে শেষ করছেন, ওই অ্যাভারেজ নাম্বারটাই ক্যারি ফরওয়ার্ড হয়। তো এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা কাজ হলো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আমরা স্মার্ট সেন্টেন্স লিখবো, এবং এই কারণে যে সেন্টেন্স গুলো আমরা পারবো না সেগুলা কাছাকাছি যাবার চেষ্টা করব, মানে যেগুলা পারবো না সেগুলা কি করব সেটা একটু দেখি। তাহলে যে 10টা ওয়ার্ড আমরা পারবো এইভাবে আমরা 10টা ওয়ার্ড লিখে ফেলবো। আর লেখার পরে যে 5টা ওয়ার্ড ধরেন আমি পারছি না সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে, সেই 5টা ওয়ার্ডটা আমরা কি করব দেখেন।
সেই 5টা ওয়ার্ড, এই 5 ধরেন 5 আননোন ওয়ার্ডস। এই আননোন ওয়ার্ডসটা যে আপনি রিডিং প্যাসেজ পড়ার সময় যে আন্ডারলাইন করে রেখেছেন, ওই আন্ডারলাইনকৃত অংশে আবার যাবেন, মানে একটা করে ওয়ার্ড যাবেন আর আন্ডারলাইনকৃত অংশের মধ্যে কোথায় ডিফিকাল্ট ওয়ার্ডগুলো আমরা আন্ডারলাইন করে রাখবো, সেখানে যে পেলাম আমরা একটা ওয়ার্ড পেলাম, ওইখানে যে লাইনটা দেওয়া আছে ওই লাইনটা চেষ্টা করবেন যে ওই লাইনটা, এই ওয়ার্ডটা ওই লাইনটা পড়ে ওই ওয়ার্ডের মিনিং বোঝার চেষ্টা করবেন। দেখবেন যে কিছু বুঝতেছেন, যে হয়তো 5টা ওয়ার্ডের মধ্যে 3টা লাইন বুঝে গেছেন, তাহলে আপনার মধ্যে কিছুটা চেঞ্জ করে লাগবেন। হয় 5টা ওয়ার্ডের মধ্যে 3টা আপনি বুঝে গেছেন যে এই ওয়ার্ডটা দ্বারা এটা বুঝাইছে, তাহলে ওইটাই জাস্ট ধরেন ওইখানে রিডিং প্যাসেজের বাইরের একটা বিষয় নেই, আপনি 3টা সেন্টেন্স লিখে ফেললেন, রিডিং প্যাসেজে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এর বাইরে গিয়ে লিখলেন। আর যে 2টা ওয়ার্ড আপনি পারতেছেন না কোনোভাবেই, ওইখানে পড়েও আপনি পারতেছেন না, ধরুন ওইখানে পড়েও আপনি পারতেছেন না এবং ওটা পারবেন না, আপনি হুবহু কপি করে দেন, নেগেটিভ মার্কিং তো নাই, আপনি ওখান থেকে হুবহু কপি করেন। এটা এক্সামিনারের দয়ার উপর নির্ভর করবে যে আপনি পেতেও পারেন নাও পেতে পারেন। যদি আগের সেন্টেন্সগুলো অনেক ভালো লেখেন, ওই দেখবেন যে খুশিতেই আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছে, মানে এটাই হয় নর্মালি। মানে আপনি যে এক্সামিনারকে জাগাতে পারেন খাতার মধ্যে, মেসেজ বিয়ারিং বিষয় থাকে, তখন অটো তার মানে ওই যে বলেন মন খুশি হলে তো মানুষ সবকিছু করতে পারে, ওই 2টা দেখবেই না, ঠিক আছে না, আপনার উপর যে একবার খুশি হয়ে গেছে ওই 2টা আপনি অটো নাম্বার পাবেন। মানে এই জন্য যেগুলা 5টা ওয়ার্ড কঠিন ওয়ার্ডের মধ্যে 3টা ওখানে গিয়ে সেন্স বুঝে ওইটা কিছুটা চেঞ্জ করে রাখলেন, আর যে 2টা আপনি পারতেছেন না কোনোভাবেই ফাঁকা না রেখে আপনি কপি করে ফেলেন, রিডিং প্যাসেজে 2 একটা শব্দ চেঞ্জ করে কপি করে দেন, নাম্বার পাবেন। আচ্ছা, এক, তাহলে এইভাবে আমরা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে যাবো। আর যখন বলে দেওয়া থাকে সিম্পল করতে হবে কমপ্লেক্স কম্পাউন্ড, তখন আমাদের ওয়ার্ডটা ওই ফোকাস থাকবে যে আমরা এটা সিম্পল সেন্টেন্স লিখতে হবে, এটা কমপ্লেক্স কম্পাউন্ড, ওইটার উপর আমরা যাবো। ওইটা আমরা ট্রান্সফরমেশন যখন আমরা পড়াবো তখন ওই বিষয়গুলো ক্লিয়ার হবে, আজকে আমরা দেখবো, আজকেও কিছুটা দেখবো। আচ্ছা, তাহলে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে এটা হলো টিপস। থিমেটিক কোশ্চেন নিয়ে কথা বলছিলাম। থিমেটিক কোশ্চেন 45 BCS এ আসছে টোটাল 6টা, পাস করে 30 মার্কস, মানে একটু সময় বেশি পাওয়া যাবে। আগে আমরা বলতাম যে আপনি 3 নাম্বার ছিল, হয়তো 3-4 লাইন লিখবেন, এখন হয়তো দুই এক লাইন বেশি লিখতে হবে। সাধারণত ধরেন যেহেতু এখানে 6 নাম্বার না 5 নাম্বার, মিনিমাম 5 নাম্বার, মিনিমাম 5 লাইন হওয়া উচিত, মিনিমাম 5 লাইনস হওয়া উচিত। তবে কিছু কিছু কোশ্চেন দেখা যাবে 2 লাইনে শেষ হয়ে যাবে, ওটা 2 লাইনে শেষ করবেন, আননেসেসারি বড় করা দরকার নেই। যে 3 লাইনে হতে পারে 3 লাইনে শেষ করে দিবেন, 1 লাইনেও যদি হয় সেটা আপনি 1 লাইনেই শেষ করেন। তবে নর্মালি এত ছোট না লেখাটা ভালো, 5 লাইন স্ট্যান্ডার্ড, অ্যাটলিস্ট 3-4 লাইন যেন মিনিমাম হয়, 4-5 লাইন হলে ভালো। তবে খেয়াল রাখতে হবে একটা প্রশ্নের উত্তর করতে গিয়ে আরেকটা প্রশ্নের ভিতরে যেন না ঢুকে যায়। আর কোশ্চেনে বলা হয়েছে আপনার ইন ওন ওয়ার্ডসে লিখতে হবে। দেখেন এখানে ইন ওন ওয়ার্ডস, এখানে আমাদের কোশ্চেন মানে আনসার গুলো হতে হবে ইন ইউর ওন ওয়ার্ডস, ইন ইউর ওন ওয়ার্ডস, মানে বলেইছে কপি আসলে করা যাবে না রিডিং প্যাসেজ থেকে, মানে কপিং করলে মার্কস এফেক্ট করবে, নিজের ভাষায় লিখতে হবে। নিজের ভাষায় আমি কিভাবে লিখবো, আমরা চেষ্টা করব যে প্রশ্নের শেষ অংশ থেকে আনসারটা শুরু করা, মানে প্রশ্নের শেষ অংশ থেকে আনসারটা শুরু করতে পারলে ভালো, মানে প্রশ্নের শেষ অংশ থেকে আনসার আনসার শুরু করতে পারলে ভালো, শুরু করতে পারলে ভালো। আমরা চেষ্টা করব এটাই করার, প্রশ্নের শেষ অংশ থেকে আনসারটা আমরা শুরু করব। তারপর যেখানে আনসারটা আছে রিডিং প্যাসেজের ওইখানকার কিছু স্ট্রাকচার পরিবর্তন করব, ওইখানকার কিছু স্ট্রাকচার আমরা পরিবর্তন করে দেব। সেই স্ট্রাকচারাল পরিবর্তনটা আসলে কি হবে, কারণ ওইখানে সিম্পল সেন্টেন্স আছে আপনি কমপ্লেক্স লেখেন, ওইখানে কমপ্লেক্স আছে কম্পাউন্ড লেখেন, ওইখানকার স্ট্রাকচার যেখানে রিডিং প্যাসেজে আনসারটা আছে সেখানকার স্ট্রাকচারটা আপনি ভেঙে দেন, প্রথম কথা যেটা। আর 2-একটা শব্দের সিনোনিমাস লেখেন, তাহলে এখানে দেখেন অংশ থেকে আনসার শুরু করব, পারলে বলো এরপরে রিডিং প্যাসেজে যেখানে আনসারটি আছে, রিডিং প্যাসেজের যেখানে আনসারটি রয়েছে, যেখানে আনসার টি রয়েছে সেখানকার সেন্টেন্স স্ট্রাকচারটি ভেঙে দিতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার ভেঙে নতুন সেন্টেন্স স্ট্রাকচার করতে পারলে ভালো, ভেঙে নতুন সেন্টেন্স স্ট্রাকচার, নতুন সেন্টেন্স স্ট্রাকচার করতে পারলে ভালো। হয়তো সিম্পল আছে কমপ্লেক্স করেন, কমপ্লেক্স আছে কম্পাউন্ড করেন, এবং সেন্টেন্স স্ট্রাকচারটা ভেঙে দেন। আর 2-একটি শব্দের সিনোনিমাস ইউজ করতে হবে,
ধরেন দো একটি শব্দের শব্দের সিনোনিমাস ইউজ করতে হবে। দু একটি শব্দের সিনোনিমাস ইউজ করতে হবে। দু একটি শব্দের সিনোনিমাস ইউজ করতে হবে। যেমন সিনোনিমাস কেমন, ওখানে হয়তো আপনার এরকম আছে, আপনি দেখলেন যেখানে আনসারটা আছে সেখানে আপনি হয়তো দেখলেন যে এখানে আছে ধরেন র্যাপিডলি, এটা একটা অ্যাডভার্ব আছে। এই অ্যাডভার্বটা দেখেন, এটা আমরা অ্যাডভার্ব, এখানে আপনি চাচ্ছেন যে এটা আমি সিনোনিমাস ইউজ করব। এন্ড র্যাপিডলি পরে কি লেখা যেতে পারে? র্যাপিডলি পরিবর্তে ধরেন আমি সিনেমা যদি করতে চাই কি লিখতে পারি? হ্যাঁ, হ্যাস্টিলি। হ্যাঁ, আর কি লিখতে পারি? ফার্স্ট। ফাস্ট। আর ফাস্ট লিখতে পারি। এখানে হ্যাস্টিলি লিখতে পারি। exponentially না, এক্সপোনেনশিয়ালিটা আবার একটু একটু ভিন্ন সেন্স। এক্সপোনেনশিয়ালিটা মানে উল্লেখযোগ্য পরিমাণে। দেখেন তো এটা কোনো ইডিয়মস এন্ড ফ্রেজ দ্বারা রিপ্লেস করা যায়? একটা ইডিয়মস এন্ড ফ্রেজ আনার চেষ্টা করেন তো। গুড। আমি যদি লিখি বাই লিভস অ্যান্ড বাউন্ডস, এখন আমি এই র্যাপিডলি পরিবর্তে আমি লিখলাম বাই লিভস অ্যান্ড বাউন্ডস। আপনি দেখবেন আপনার লেখা দেখে আপনার মনে হবে যে অনেক সুন্দর লেখলাম, মনে হচ্ছে না? এবং আমার বিশ্বাস এইটা যদি করতে পারেন, যে র্যাপিডলি লিখলো আর যে বাই লিভস এন্ড বাউন্ডস আনতে পারলো, তার মিনিমাম মানে আনসারের ক্ষেত্রে 20% মার্কস বেরিয়ে হওয়ার কথা। কারণ আপনি চাইলেই কিন্তু বাই লিভস এন্ড বাউন্ডস ইউজ করতে পারবেন না। এটা অনেক চিন্তা করে অনেক প্রয়োগ করলে মানে এফিসিয়েন্সি থাকলেই কেবল হবে। আপনি যতই চেষ্টা করেন হ্যাঁ কিছু সহজে আনতে পারবেন। ধরুন এখানে আছে ইন রাইটিং, ইন ব্ল্যাক এন্ড হোয়াইট লেখলেন, তাই না? আবার ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড ব্লু করে দেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ, মানে উত্তম মাধ্যম যেন না হয় এটা খেয়াল রাখতে হবে। মানে যেটা লিখতেছেন মানে ওটা লিখতে গিয়ে ভুল যেন না হয়। তার মানে আপনি র্যাপিডলির পরিবর্তে লিখলেন বাই লিভস এন্ড বাউন্ডস, আমি লিখলাম। হ্যাঁ, নাও। হ্যাঁ, দেখেন এখানে আহ, তাহলে বাই লিভস এন্ড বাউন্ডস লিখবো এবং শব্দ চেঞ্জ। এখন ধরেন এখানে দেওয়া আছে একটা শব্দ এরকম আছে রেগুলারলি, ধরেন এরকম দেওয়া আছে আপনার রেগুলারলি, এটা দেওয়া আছে রেগুলারলি। আপনি লেখেন অন এ রেগুলার বেসিস, অন এ ধরেন রেগুলার বেসিস, এরকম লেখেন, তাহলে শব্দের চেঞ্জ হচ্ছে। এখন ধরেন আছে এখানে একটা শব্দ কন্ট্রোল দেওয়া আছে, কন্ট্রোল দেওয়া আছে, সেখানে আপনি লেখেন কার বা চেক, এখানে দেওয়া আছে সেখানে যেখানে আনসার আছে কন্ট্রোল, কন্ট্রোল দেওয়া আছে সেখানে আপনি লেখেন কার্ভ, CURV, কার বা চেক, এরকম। মানে এভাবে দুই একটা শব্দ, আপনি সময় কম তো অত বেশি পারবেন না, যতটুকু পারা যায় ততটুকু সিনোনিমাস ইউজ করবার চেষ্টা করেন। বিশেষ করে এখানে যে শব্দটা দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেনে নিয়ে আসবার চেষ্টা করেন দুই একটা সিনোনিমাস, মানে দুই একটা ওয়ার্ড রিপ্লেসমেন্ট করার চেষ্টা করি আমরা, এতে ভালো মার্কস পাওয়া যাবে। তবে এখানে যে কাজটি করা যাবে না ধরেন সেটা হলো কোনো টেকনিক্যাল ওয়ার্ড, তারপর আপনার এখানে প্রপার নাউন, এগুলা কিন্তু চেঞ্জ করা যাবে না। প্রপার নাউন আছে, এটা বারবারই আপনাকে লিখতে হচ্ছে, বারবারই লিখতে হবে। প্রপার নাউন এবং কোনো টেকনিক্যাল ওয়ার্ড রিপ্লেস করা যাবে না। তাহলে আমরা কি করব, আমরা সেন্টেন্স স্ট্রাকচার গুলো ভেঙে দিব। প্রথম কথা হলো যে আমরা সেন্টেন্স স্ট্রাকচার গুলো ভেঙে দিব, এটা হলো প্রথম কাজ। সেকেন্ড কাজ হলো যে আমরা ওইখানে লেখার সময় কোশ্চেনের শেষ অংশ থেকে শুরু করব, দুই একটা সিনোনিমাস ইউজ করার চেষ্টা করব। সিঙ্গেল যে অ্যাডভার্ব গুলো আছে আমরা চাইবো অ্যাডভার্বিয়াল ফ্রেজে রূপান্তর করার, বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকলে সেটাকে সিঙ্গেল অ্যাডভার্বে রূপান্তর করার। ভার্ব যেটা আছে সিনোনিমাস যাওয়ার চেষ্টা করব। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সিনোনিমাস সহজেই পাওয়া যাবে, আপনি অ্যাডজেক্টিভের সিনোনিমাস লিখবেন। একটু পরে দেবো। দেখেন এখানে হ্যাঁ, তাহলে রেগুলারলি আছে অন রেগুলার বেসিস, কন্ট্রোল, কার্ভ, চেক, এইভাবে আমাদের কাজটা মূল কাজটা করতে হবে।
এখন দেখেন এটা হলো প্রথম কাজ। আর এখানে আর কি এইভাবেই লেখলেই মোটামুটি আমাদের নিজের ভাষায় হয়ে যাবে। খেয়াল রাখতে হবে এটা করতে গিয়ে প্রচুর টাইম কিলিং যেন না হয়। পরে কিন্তু আমাদের অনেক পড়াশোনা এটা করতে গিয়ে এখানে অনেক বেশি টাইম কিলিং করে ফেললেন, পরে দেখুন যে এস এর ক্ষেত্রে গিয়ে অনেক সময়টা কমে গেল, সেটা যেন না হয়। আচ্ছা, তাহলে এটা 2 নাম্বার থিমেটিক কোশ্চেন গেল। থিমেটিক কোশ্চেনের ক্ষেত্রে পরিবর্তন কি 45 বিসিএস থেকে? পরিবর্তনটা হলো যে আমাদের আগে 10টা কোশ্চেন থাকতো, এখন 6টা কোশ্চেন। তাহলে এখানে ওই সেন্সে কোনো পরিবর্তন আসলে নাই, মানে এখানে ওই সেন্সে কোনো পরিবর্তন নাই। তাহলে 2 নাম্বার কোশ্চেনে যেটা বললাম, হ্যাঁ 2 নাম্বারে পরিবর্তনটা আসে, অর্থাৎ 2 নাম্বার কোশ্চেনের যে পরিবর্তন, অর্থাৎ সেন্টেন্স লিখতে বলছে, স্পেসিফিক করে দিয়েছে। তাহলে 2 নাম্বার কোশ্চেন দেখেন 35th থেকে 44th বিসিএস পর্যন্ত এখানে ছিল কন্টেক্সচুয়াল মিনিং, অর্থাৎ 5টা করে ওয়ার্ড দেওয়া থাকতো রিডিং প্যাসেজ থেকে, আন্ডারলাইন করা থাকতো, বলা থাকতো এই ওয়ার্ডটা দ্বারা এই রিডিং প্যাসেজে কি বুঝিয়েছে সেটা আপনার ইংলিশে লিখতে হতো, অর্থাৎ সেটা আপনার ইংরেজিতে লিখতে হতো, কন্টেক্সচুয়াল মিনিং যেটা ছিল। এখন ওইটা বাদ দিয়ে এটা দিয়েছে সেন্টেন্স মেকিং। এখানে সেন্টেন্স মেকিংটা 3 নাম্বার এবং 4 নাম্বারে ছিল, অর্থাৎ এর আগের বিসিএস গুলোতে 3 নাম্বার এবং 4 নাম্বার দুইটা জায়গায় সেন্টেন্স মেকিংটা ছিল, ওইটা 2 নাম্বারে নিয়ে আসে। তাহলে এখানে 2 নাম্বারে আসে দেখেন সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেকিং এখানে উইথ ডিরেকশন আর কি, হ্যাঁ উইথ ডিরেকশন, ডিরেকশন সহ সেন্টেন্স মেকিং, মানে বলে দিচ্ছে এটা সিম্পল করেন। মানে না, ওইটা আপনি যে কমপ্লেক্স, এটা যে কমপ্লেক্স সেন্টেন্স এটা আপনি বোঝেন কি, এটা জানতে চাইছি। এটা সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স লিখতে বলছে, আপনি এখানে কনজাংশন নিয়ে আসলেন, তাহলে তো সিম্পল সেন্টেন্স হলো না, হয়েছে? আপনি সিম্পল সেন্টেন্স লিখতে বলছে, আপনি কনজাংশন ইউজ করলেন, তাহলে সিম্পল সেন্টেন্স সম্পর্কে যার ধারণা আছে সে তো কনজাংশন ইউজ করবে না, মানে ওইটা জানতে চাইছি মূলত। ইন্টারোগেটিভ আপনি করতে পারেন কিনা, ইন্টারোগেটিভ চেয়েছে। পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে আপনার ধারণা আছে কিনা ওইটা জানতে চেয়েছে। মানে একটা হলো যে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স করছে, ওয়ার্ডের মিনিং আপনি পারেন কিনা, আবার ওইটা স্পেসিফিক পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তিনটা জিনিসই কিন্তু নিয়ে আসে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ আনছে, আবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি পর্যন্ত, মানে ট্রান্সফরমেশনের যে 3টা রূপ, সেই 3টা রূপই ওরা কভার করেছে। ট্রান্সফরমেশন আমাদের পড়তে হবে ডিটেলস, এখন আমাদের ট্রান্সফরমেশন পড়তে হবে ডিটেলস। আচ্ছা, আমরা 2টা ক্লাসে আপনাদের ওই বিষয়গুলো কভার করব। তাহলে সেন্টেন্স মেকিং উইথ ডিরেকশনটা এটা চেঞ্জ, এটা আগে ছিল উইথ ক্লুজ 5 নাম্বার, এখানে হয়েছে 10 নাম্বার, এটা পরিবর্তন। 3 নাম্বার কোশ্চেনে যাই চলেন, এটা বোধহয় কম্বিনেশন অফ সেন্টেন্স, তাই না? আমি যাই তাহলে একটু দেখি। এখানে বলেছে দেখেন কম্বিনেশন অফ সেন্টেন্স। কোশ্চেনে কি বলেছে দেখেন, কোশ্চেনে বলা হয়েছে কম্বাইন ইচ গ্রুপ অফ সেন্টেন্সেস ইনটু সিম্পল কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্স অ্যাজ দ্য কনটেক্সট ডিমান্ড। এখন দেখেন কম্বাইন ইচ গ্রুপ অফ সেন্টেন্সেস ইনটু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স অ্যাজ দ্য কনটেক্সট ডিমান্ড। কনটেক্সট যেমনটা ডিমান্ড করে সেটার উপর ভিত্তি করে আপনাকে সিম্পল কম্পাউন্ড অর কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে। মিউট থাকেন, কার সাউন্ড হয়। অর্থাৎ এখানে দেখেন, দেখেন তাহলে কন্টেক্সট যে ও ডিমান্ড করে, অর্থাৎ মিলবে কিভাবে সেন্টেন্সটা, খালি কিন্তু কম্বিনেশন আর মানে জয়নিং এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন দেখেন এখানে আমরা এর আগে এর বিসিএস এ, সব বিসিএস এ না, আপনাদের এখানে এই কোশ্চেনটায় কম্বিনেশনে 35 থেকে যদি আপনি ধরেন 3 ধরনের ভ্যারাইটিস দেখা গেছে। 35th বিসিএস এখানে ছিল রান অন সেন্টেন্স, রান অন সেন্টেন্স, এটা 35th বিসিএস প্রথম যখন আসে রান অন সেন্টেন্স, কতগুলো কনজাংশন দিয়ে বলছিল এগুলা দিয়ে রান অন সেন্টেন্স করেন, বলছে এই সিন্স অ্যাজ বিকজ দো অলদো, ওগুলো মূলত কমপ্লেক্স সেন্টেন্স চাচ্ছিল রান এন। তারপরের 2টা বিসিএস ছিল জয়নিং সেন্টেন্স, তারপরের বিসিএস ছিল আপনার দেখেন জয়নিং সেন্টেন্স 2বার বা 3বার, সম্ভবত আমার খেয়াল নাই, 2বারের কম না, 3বারও হতে পারে জয়নিং সেন্টেন্স। আর একবার ছিল কম্বিনেশন অফ সেন্টেন্স 4 নাম্বারের জন্য, একটা সেন্টেন্স লিখতে বলছে, একবার ছিল কম্বিনেশন অফ সেন্টেন্স, কম্বিনেশন এর আগে একবার ছিল, এবং এবার কম্বিনেশনে 10 মার্কস নিয়ে আসছে। কম্বিনেশন দেখেন এবার যদি আমরা কম্বিনেশন অফ সেন্টেন্স বলি, কম্বিনেশন অফ সেন্টেন্স এটা 10 মার্কস। আমরা যখন জয়নিং সেন্টেন্স পড়াই
আমরা প্রতিবারই যখন জয়েনিং সেন্টেন্সের সাথে কম্বিনেশনের কি পার্থক্য, দিস ইজ দ্য কোশ্চেন, যে আসলে কি পার্থক্য আছে না একই জিনিস। জয়েনিং সেন্টেন্সে বিসিএস যখন আসে তখন কোশ্চেন লেখা থাকে এরকম, জয়েন দ্য টু সেটস অফ সেন্টেন্স ইনটু ওয়ান। দেখেন এই কথাটা লেখা থাকতো, জয়েন দ্য টু সেটস অফ সেন্টেন্স ইনটু ওয়ান, জয়েন দ্য টু সেটস অফ সেন্টেন্সেস ইনটু ওয়ান, এটা বলা থাকতো। যতবারই জয়েনিং সেন্টেন্স আসে এই কথাটা, জয়েন দ্য টু সেটস অফ সেন্টেন্সেস ইনটু ওয়ান, অর্থাৎ দুটো সেন্টেন্সকে বা এক জোড়া সেন্টেন্সকে আপনি একটা বাক্যে রূপান্তর করবেন। দুইটা সেন্টেন্সকে একটা বাক্যে, দুইটা সেন্টেন্স দেওয়া থাকতো, একটা সেন্টেন্স করতে হতো। সেটা আপনি সিম্পল করতে পারতেন, কমপ্লেক্স করতে পারতেন, কম্পাউন্ড করতে পারতেন। কিন্তু কম্বিনেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত একটু বেশি সংখ্যক সেন্টেন্স থাকে, তিনটা চারটা পাঁচটা। তিনটা চারটা পাঁচটা সেন্টেন্সকে কম্বাইন করা অনেকখানি ডিফিকাল্ট, কিছু চেঞ্জ করতে হয় সাধারণত। জয়েনিং এর ক্ষেত্রে সাধারণত কোনো চেঞ্জের প্রয়োজন পড়ে না ওইভাবে, কিন্তু কম্বিনেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জের পরিবর্তন করতে হয়, বেশ কিছু চেঞ্জ আনতে হয় কিছু কিছু ক্ষেত্রে। এখন দেখেন আমরা এখানে যে কম্বিনেশন আসে, এই কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, না না না, সবগুলো চেঞ্জ করে দিতে হবে না, বলছি যে মানে প্রথম হলো যে জয়েনিং আর কম্বিনেশন অলমোস্ট সেম, প্রায় সেম। তবে জয়েনিং এর ক্ষেত্রে দুইটা ওয়ার্ড সেন্টেন্স থাকলে মানে খুব সহজেই জয়েন করা যায়। আপনি সিন্স দেওয়া করতে হবে, কারণ বুঝলে সিন্স দেওয়া করবেন, আপনি বিপরীত শব্দ অর্থ বুঝলে দো দেওয়া করবেন বা বাট দেওয়া করবেন। এরকম স্পেসিফিক বোঝাই যায় যে দুইটা বিপরীতমুখী, তাহলে আমাকে বাট ইউজ করতে হবে বা দো অলদো ইউজ করতে হবে। কারণ বুঝাইছে সিন্স এজ বিকজ ইউজ করতে হবে, এরকম। কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রে সাধারণত এগুলা একটু কম, মানে বেশি সেন্টেন্স থাকার কারণে বা বড় সেন্টেন্স থাকার কারণে ওটা অনেক ক্ষেত্রে ধরা যায় না। এটাও জয়েনিং সেন্টেন্স কিন্তু একটু লার্জার পার্ট বলতে পারি আমরা। জয়েনিং সেন্টেন্স দুই তিনটা তিনটা চারটা ক্লজ মিলে যখন থাকে। হ্যাঁ ওটাই তো বললাম, আপনি কনটেক্সট মানে ওটা সিম্পল করলে মিলবে না কমপ্লেক্স করলে মিলবে না কম্পাউন্ড করলে মিলবে সেটা, হ্যাঁ আপনার ইচ্ছা মতো কিন্তু মিলাতে হবে আর কি। মানে ইচ্ছা মতো করলেই কিন্তু মিলবে না, সেন্স আসবে না। এখন আমরা একটু দেখি, মানে এটা চলেন একটু দেখি যেটা করতে বলেছে। কোশ্চেন তো আপনাদের কাছে আছে, যাদের কাছে আছে কোশ্চেন লেখার দরকার নাই, আমি একটু অনলাইনের জন্য বোর্ডে কোশ্চেনটা লিখে দিচ্ছি এবং আমরা এটা একটু কম্বাইন করবার চেষ্টা করব। আপনারা যারা অফলাইনে আছেন এ নাম্বারটার কম্বিনেশনটা করেন, আর যারা অনলাইনে আছেন আমি দিচ্ছি কোশ্চেনটা, একটু আমরা কম্বিনেশন করব দেখি। আমরা করি নাই যদি এখন এটা, তারপরও দেখি কতটুকু আমরা করতে পারি। আচ্ছা এখানে বলা হয়েছে ইকো ট্যুরিজম ক্যান বি অ্যাচিভড, ইকো ট্যুরিজম tourism can be achieved, দেখেন ইকো ট্যুরিজম ক্যান বি অ্যাচিভড if steps are taken, if steps are taken, if steps are taken, if steps are taken in the right direction, in the right direction, in the right direction. তবে in 1993 British Airways, British Airways, British Airways led the way, led the way, led the way as the first airline to implement a system, to implement a system at environmental policy, at environmental policy. এখানে কয়টা ক্লজ আছে দেখেন তো, কয়টা ক্লজ মানে কয়টা সেন্টেন্স, এখানে কয়টা সেন্টেন্স আছে, দুইটা। তাহলে দুইটা সেন্টেন্স যেহেতু আছে এটা জয়েনিং করলেও যা হবে কম্বিনেশন করলেও একই হবে। দুইটা যখন থাকবে আপনি একটা কনজাংশন দিয়েই জয়েন করে ফেলতে পারবেন বা কম্বাইন করে ফেলতে পারবেন। মানে এখন এটা যে আমি কম্বাইন করতে চাই, কি দিয়ে কম্বাইন করলে সেন্সটা মিলবে একটু বলেন তো। ইকোট্যুরিজম ক্যান বি অ্যাচিভড ইফ স্টেপস আর টেকেন ইন দ্য রাইট ডিরেকশন। In 1993, British Airways led the way as the first airline to implement a system at environmental policy. কি দিয়ে কনজাংশন ইউজ করলে আমরা জয়েনিং মানে কম্বিনেশনটা করতে পারবো বলেন। অনলাইন থেকে একজন বলেন তো কি কনজাংশন ইউজ করলে এটাকে সুন্দরভাবে মানে মিনিংফুল কম্বিনেশন করা যাবে।
স্যার এন্ড 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 আচ্ছা, প্রথমে একটা কথা বলে নেই, জয়নিং সেন্টেন্স যখন করব, কম্বিনেশন সেন্টেন্স যখন করব, সবার আগে যে কনজাংশনটা বাদ দিবেন সেটা হলো এন্ড। এন্ড দিয়ে মনে হবে সব সেন্টেন্স করা যাবে, এই জন্য এন্ড ইউজ করা যাবে না, এটা ফরবিডেন। মানে এন্ড ইউজ করাটা ফুললি প্রহিবিটেড। প্রথমে এটা মাথায় রাখতে হবে যে এখানে কম্বিনেশন বা জয়নিং এ এন্ড ইউজ হবে না, এটা বাদ দিয়ে চিন্তা করতে হবে। তাহলে এন্ড বাদ, এন্ড বাদ, তাহলে বলেন কি দিয়ে করলে আমার একটা মিলবে? একটু করেন, একটু ব্রেনটা খাটান, 2 মিনিট, 2 মিনিটে করেন, একটু ব্রেনটা খাটান, তারপর দেখি কে কতটুকু যেতে পারি কাছাকাছি। ব্রেনটা খাটান। হ্যাঁ, আগে পরে করা যাবে, সেন্টেন্স আগে পরে করা যাবে, সেন্টেন্স আগে পরে করা যাবে। স্যার পরের সেন্টেন্সটা আগে দিয়ে মাঝে বাই হুইচ দেওয়া যাবে না? মানে পরের সেন্টেন্স আগে নিতে পারবেন, বাই হুইচ যদি মিলে সেন্সে আসে তাহলে নিতে পারবেন, বাই হুইচ যদি সেন্স অনুযায়ী আসে অবশ্যই নিতে পারবেন। হ্যাঁ, সময় হলো 2 থেকে আড়াই মিনিট, একটু চিন্তা করেন, চিন্তা করে বলেন কার হয়েছে, তা দেখবো কতটুকু কাছাকাছি যেতে পারি আমরা। চেষ্টা করেন, ব্রেন কাজে লাগান। স্যার, হ্যাঁ, স্যার প্রথমে হলো যে লাস্টের সেন্টেন্সটা লিখে পরে এস দিয়ে পরের সেন্টেন্সটা লেখা যাবে না, প্রথম প্রথম সেন্টেন্সটা? সেন্টেন্সটা দিয়ে অ্যাজ ইকুয়াল না। না না স্যার, ফার্স্টে হলো সেকেন্ড সেন্টেন্সটা আর কি দিলাম লিখবো। যে কি হয়, যে ব্রিটিশ এয়ারওয়েজ লেড দ্য ওয়ে অ্যাজ দ্য ফার্স্ট এয়ারলাইন টু ইমপ্লিমেন্ট এ সিস্টেম এট এনভায়রনমেন্টাল পলিসি এজ, যেহেতু ইকো ট্যুরিজম ক্যান বি অ্যাচিভ, যেহেতু ইকো ট্যুরিজমকে অ্যাচিভ করা যায় না, এটা তো দুইটা দুই রকম সাবজেক্ট। অ্যাজ ইকো ট্যুরিজম মিলল না, যদি ব্রিটিশ দুই জায়গায় আপনার ব্রিটিশ এয়ারওয়েজ থাকতো তাহলে এটা করা যেত, এর অ্যাজ দিয়ে করা যাবে না। আর কেউ অনলাইন থেকে আগে শুনি, বলেন অনলাইন থেকে একটু বলেন। তিথি কি লিখছি? শুভ? ফর এক্সাম্পল তো কনজাংশন না, ফর এক্সাম্পল তো কানেক্টরস, ফর এক্সাম্পল তো আমাদের কম্বিনেশন আসবে না, মানে কানেক্টরস গুলা কম্বিনেশনে আসবে না। কি লেখছেন বলেন, লেখেন নাই? হাই আলামিন, কি লেখছেন? কি লেখছো বলো, লেখছো? নাই, কি লেখছো? স্যার আরেকটা বলবো? বিকজ অ্যাজ একই না, বিকজ অ্যাজ হবে না, না চেলসি আর টান শেষ হবে না। আচ্ছা, এটা জাকির হুসাইন, মঞ্জুরুল ইসলাম বলেন তো কি লিখবেন সেই সাথে? আচ্ছা, মঞ্জুরুল ইসলাম বলেন। হ্যাঁ, স্যার আমার এন্ড ছাড়া তো আসতেছে না স্যার। এন্ড সারা আসতেছে না। আচ্ছা, এন্ড স্যার সারা। দৌড়ে কি স্যার কমপ্লেক্স করা যেতে স্যার পারে স্যার? ইন অর্ডার দ্যাট। আচ্ছা, এই নার আছে। আচ্ছা, পরে আমরা যাই। এটা সাতমান, বলো তো কি লিখবা? সাতমান। না, এই যে দেখেন, খেয়াল করেন, মানে আসলে কিন্তু সহজ না, তাই না? 10 মার্চ কিন্তু আপনি ছোটটাই পারতেছেন না, বড়টা তো আছেই, এটা ছোটটা। এখন দেখেন, আমি একটু দেখি। In 1993, British Airways led the way as the first airline to implement a system at environmental policy, মানে এরা environmental policy নিছে ব্রিটিশ এয়ারওয়েজ। মানে ওদেরকে ইকো ট্যুরিজম ক্যান বি অ্যাচিভড ইফ স্টেপস আর টেকেন, বলছে ইকো ট্যুরিজমটা অর্জন করা যাবে যদি স্টেপস গ্রহণ করা হয় সঠিক পদ্ধতিতে। তাহলে এখানে তো ওরা সঠিক পদ্ধতি পদক্ষেপ গ্রহণ করছে, তাই না? দাঁড়ান, এখানে ওরা সঠিক পদ্ধতি গ্রহণ করছে না? মানে এখানে যেটা বলছে এরা এটা ওই পদ্ধতি করছে, আমি এটা যদি লিখি, তারপর যদি লিখি, ধরেন এটা আমি এটা এটুকুর পরিবর্তে যেটা লিখবো, যে in 1993 British Airways led the way as the first airline to implement a system at environmental policy। দেখেন, আমি যদি বলি উইথ অ্যান আই টু, বা শুধু টু বললে হবে, উইথ অ্যান আই টু, অভিপ্রায়ে উইথ অ্যান আই টু
I to achieving achieving ecotourism in the right direction, in the right direction দেখেন খেয়াল করেন সেন্টেন্স শেষ একটু বাদ পড়লো কিন্তু ওটা বাদই যাবে। In 1993, British Airways led the way as the first airline to implement a system at environmental policy with an eye to achieving ecotourism in the right direction. অর্থাৎ তারা এই পদ্ধতি উদ্যোগটা নিয়েছিল উদ্দেশ্য কি উইথ অ্যান আই টু এর পরে জিরান্ড হয় উইথ অ্যান আই টু অ্যাচিভিং ইকোট্যুরিজম ইন দ্য রাইট ডিরেকশন, সঠিক পদ্ধতিতে ইকোট্যুরিজমটা অর্জন করার জন্য ব্রিটিশ এয়ারলাইন কোম্পানি 1993 সালে এই পলিসিটা গ্রহণ করেছিল। দেখেন তো মিলছে না? সেন্স আসে না বাদ পড়ছে কিছু? হ্যাঁ, এখন উইথ অ্যান আই টু, এখানে আপনি যদি চান যে উইথ অ্যান আই টু দিবেন না, শুধু টু দিবেন। আপনি যদি চান যে এখানে শুধু টু দিবেন, টু অ্যাচিভ, এখানে উইথ অ্যান আই টুর পরিবর্তে টু অ্যাচিভ ইকোট্যুরিজম ইন দ্য রাইট ডিরেকশন ইনফিনিটিভ দিয়ে করলে এটা হচ্ছে। বাংলা কি এখানে, মানে তারা এই কাজটা করছে টু অ্যাচিভ ইকোট্যুরিজম ইন দ্য রাইট ডিরেকশন, মানে সঠিক পদ্ধতিতে ইকোট্যুরিজমটা অর্জন করার জন্য তারা এই কাজটা করছে। এখানে বলছে যে ইকোট্যুরিজম ক্যান বি অ্যাচিভ, ইকোট্যুরিজম অর্জন করা যাবে ইফ স্টেপস আর টেকেন ইন দ্য রাইট ডিরেকশন, যদি সত্যিকার অর্থে রাইট ডিরেকশন স্টেপসটা গ্রহণ করা হয়। তাহলে তো ওরা সত্যিকার স্টেপসই নিয়েছে, তাহলে ওরা এই স্টেপসটা নিয়েছে উইথ অ্যান আই টু অ্যাচিভিং ইকোট্যুরিজম, কি অর্জন করার জন্য। এখানে প্যাসিভ আছে, কিন্তু প্যাসিভ করা যাবে না, কারণ আমি তো ব্রিটিশ এয়ারওয়েজ সাবজেক্ট করছি না, তাহলে আমাকে অ্যাক্টিভ ফর্মে করতে হবে। সেই অ্যাক্টিভ ফর্মটা হলো উইথ অ্যান আই টু অ্যাচিভিং ইকোট্যুরিজম ইন দ্য রাইট ডিরেকশন, বা শুধু টু অ্যাচিভ ইকোট্যুরিজম ইন দ্য রাইট ডিরেকশন। নেক্সট ওয়ান যাই তাহলে, সেকেন্ড একটু দেখি তাহলে, যেহেতু আমরা স্যার আলোচনা। তাহলে এখানে বাই হুইচ হবে না? না, বাই হুইচ কোথায় দিতে চান আপনি বলেন তো, বাই হুইচ কোথায় দিতে চান? টু এর এখানে। মানে এই পলিসির পরে? জি স্যার। আচ্ছা, বাই হুইচের পর কি লিখতে চান? বাই হুইচ বাই হুইচ ইকোট্যুরিজম ক্যান বি অ্যাচিভড অনলি ইফ দিয়ে পুরাটা। না, মানে বাই হুইচ না, এটা তো এখানে তো সাবজেক্ট হলো ব্রিটিশ এয়ারওয়েজ, ওরা এই কাজটা করতেছে তাই না। এখানে তো বাই হুইচ আবার ইকোট্যুরিজম ক্যান বি আছে, তা তো করা যাবে না, কারণ এখানে তো ব্রিটিশ এয়ারওয়েজ এটা অ্যাচিভ করবে, মানে আপনি বাই হুইচ আবার প্যাসিভ করে ফেললেন, তাহলে তো সেন্সই আসে না। হ্যাঁ, না, হবে না। আচ্ছা, নেক্সট আসেন, পরেরটা একটু দেখি। আমরা কিন্তু এটা আজকে ট্রায়াল এন্ড এররে দেখতেছি, এটা কিন্তু আপনাদের পারার কথা না, এটা আপনি পড়বেন তারপরে পারবেন, এটা তো আপনি পড়েন নাই। জাস্ট দেখা যে আমি কোশ্চেন প্যাটার্নটা কেমন, মানে এই যে 10 মাস দিয়ে দুইটা কম্বিনেশনে দিয়েছে, আসলেই কি এত সহজ না বিষয়টা স্যার সেটা। হ্যাঁ, হ্যাঁ, এটা আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এটা এখানে কোশ্চেনে কি বলছে দেখেন তো, কোশ্চেনে বলছে এ ইনটু এ সিম্পল কম্পাউন্ড অর কমপ্লেক্স সেন্টেন্স এজ দ্য কনটেক্সট ডিমান্ড। কনটেক্সট যেটা ডিমান্ড করে, সিম্পল মিললে সিম্পল করবেন, কমপ্লেক্সে করলে কমপ্লেক্স, কম্পাউন্ডে করলে কম্পাউন্ড। এখন দেখেন এটা যদি আমি, হ্যাঁ মিলানো, হ্যাঁ মিনিং, এখন আমি যদি কমপ্লেক্স যদি করতে চাই, ধরেন আমি সিম্পল করব না, আমি এটাকে কমপ্লেক্স করব, তাহলে কি হবে? তাহলে ইন 1993 ব্রিটিশ এয়ারওয়েজ লেড দ্য ওয়ে অ্যাজ দ্য ফার্স্ট এয়ারলাইন টু ইমপ্লিমেন্ট এ সিস্টেম এট দ্য এনভায়রনমেন্টাল পলিসি। এখানে উইথ এন আই টু আছে না, বা টু আছে, মানে উদ্দেশ্য বুঝাচ্ছে। উদ্দেশ্য বুঝালে কমপ্লেক্স সেন্টেন্সে কোন কনজাংশনটা বসে? সো দ্যাট। আমি এখানে বসাবো সো দ্যাট। দেখেন আপনি যদি কমপ্লেক্স করেন, এখানে আমি লিখবো সো দ্যাট, দেখেন আমি তখন লিখবো কমপ্লেক্স করলে সো দ্যাট বাকি সাবজেক্ট কোনটা? ব্রিটিশ এয়ারওয়েজ, এটা সাবজেক্ট ইট না দে, এয়ারওয়েজ দে হয় কিভাবে? হ্যাঁ, সো দ্যাট ইট, সো দ্যাট এর পরে প্রেজেন্ট টেন্সে ক্যান প্লাস মূল ভার্ব, পাস্ট টেন্সে কুড প্লাস মূল ভার্ব বসে। সো দ্যাট ইট ক্যান, দেখেন সো দ্যাট ইট ক্যান অ্যাচিভ ইকোট্যুরিজম in the right direction, ecotourism in the right direction, in the right direction, so that। এখন এটা যদি আমি কম্পাউন্ড করতে চাই, আমি সিম্পল কমপ্লেক্স করব না, আমি কম্পাউন্ড করব। এখন সো দ্যাট থাকলে মানে কম্পাউন্ড কি দিয়ে হবে? নর্মালি সব সেন্টেন্সই কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ড তিনটা রূপেই হবে এরকম না, যদি কম্পাউন্ড করলে করা যাবে কি দেখেন তো। অ্যান্ড সো, বসে হলো আপনার মানে সিন্স বিকজ থাকলে,
সিন্স এজ বিকজ, কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স এজ বিকজ থাকলে কম্পাউন্ডে অ্যান্ড সো অ্যান্ড দাস অ্যান্ড দেয়ারফর হয়, তাহলে এখানে ওইটা না। সো দ্যাট থাকলে, সিম্পল কমপ্লেক্সে সো দ্যাট থাকলে কম্পাউন্ড কি দিয়ে করতে হয়? অ্যান্ড দিয়ে করতে হয়। অ্যান্ড ইট অ্যাচিভস, দরকার নাই, ভালো সেন্স আসবে না। অ্যান্ড সেন্স আসলে ওটা বাদ দিবে, মানে অ্যান্ড সেন্স যখন আসবে ওটা বাদ দিয়ে করবে। যেখানে একটা অ্যান্ড সেন্স কাজ করে, অ্যান্ড সেন্সে ভালো অর্থ আসবে না। তাহলে এটা সিম্পল অথবা কমপ্লেক্স এই দুইটা ফর্মে করব। এটা সিম্পল অথবা কমপ্লেক্স এই দুইটা ফর্মের যে কোনো একটাতে করব। ওকে, আচ্ছা তাহলে দেখেন, আর তাহলে আমরা একটু 2 নাম্বারটা লিখি, একটু এটা দেখে যাই, কারণ যে নতুন কোশ্চেন তো এটা আলোচনা করে দেয়, তারপর অন্যগুলো নিয়ে আমরা ওভারঅল ভিউ যাব। 2 নাম্বার যারা অফলাইনে আছেন আপনারা একটু করবার চেষ্টা করেন, হ্যাঁ। অফলাইনে যারা আছেন বি নাম্বারটার কম্বিনেশন করার চেষ্টা করেন, আমি অনলাইনের জন্য এখানে লিখে দিচ্ছি। এটা বি নাম্বার, while progress continues to be made, while progress continues to be made, continues to be made, continues to be made on many fronts and by many players on many fronts and by দেখেন, and by many players and many players comma দেখেন, it is the individual travelers, it is the individual travelers it is the individual travelers who will keep ecotourism, will keep ecotourism on track, এটা একটা সেন্টেন্স। 2 নাম্বার হলো টুরিস্ট ক্যান মেক, দেখেন টুরিস্ট ক্যান মেক informed choices about travel destination, destinations and tour operators as well as conscious efforts conscious effort to reduce their individual impact, individual impact on the environment, and to practice cultural sensitivity, cultural sensitivity towards local people, অনেক বড় সেন্টেন্স না, দেখেই কিন্তু মানে ভয় পাওয়ার মতো যে কিভাবে কম্বিনেশন করব। একটা প্যাসেজ থেকে বড় একটা অংশ তুলে দেওয়া হয়েছে, তাহলে এটা পড়ে আমি আসলেও মানে করার আগে আমাকে একটু ভাবতে হবে যে আমি এটা কি দিয়ে করবো, আসলে কি চাইছি এখানে। আচ্ছা এখানে বলছে while progress continues to be made on many fronts and by many players, while যেখানে
প্রগ্রেস কন্টিনিউস টু বি মেড, যে ক্রমাগতভাবে উন্নতি করা হচ্ছে ইন মেনি ফ্রন্টস, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, এন্ড বাই মেনি প্লেয়ার্স, ভিন্ন ভিন্ন খেলোয়াড় কর্তৃক, মানে ভিন্ন ব্যক্তি কর্তৃক বা প্রতিষ্ঠান কর্তৃক। ইট ইজ দ্য ইন্ডিভিজুয়াল ট্রাভেলার্স, এটা হলো যে ট্রাভেলার্সরাই, যারা ভ্রমণ প্রিয়াসী, তাদের দ্বারাই হু উইল কিপ ইকো ট্যুরিজম অন ট্র্যাক, যারা ইকো ট্যুরিজমকে সত্যিকার অর্থে রাস্তায় নিয়ে আসতে পারে। এক, মানে এটা মানে কি বললো, ধরেন ইকো ট্যুরিজমের যে কনসেপ্টটা সেটা কি? এই ইকো ট্যুরিজমের কনসেপ্ট হলো যে আপনি ট্যুরিজম করবেন এমন জায়গাগুলোতে যেখানে ধরেন দূরে রিমোট এরিয়া, অনেক কষ্ট করে যাবেন, অনেক মানুষ যাবে না, এবং ওইখানে যে রিসোর্স গুলো আছে ওই রিসোর্স গুলো আপনি ইউজ করে আপনি একটা আনন্দ করবেন। অর্থাৎ বেশি রিসোর্স কনজিউম করা যাবে না, খুব কম রিসোর্স কনজিউম করতে হবে, ওই এলাকায় যে জিনিসগুলো অ্যাভেলেবল আছে ওইগুলো দিয়ে আপনি মানে বিনোদনটা করবেন, মানে বাইরে থেকে কিছু নিয়ে না, অর্ডার করে না। এক, এখন এটা এটা চলছিল ভালো, বিভিন্ন অনেকেই বিশেষ করে ইস্টার্ন ও ওয়েস্টার্ন কান্ট্রিগুলা ভালো চলছিল এটা, মানে ওরা এই ইকো ট্যুরিজমটাকে এইভাবে প্রমোট করতেছিল। দূরে ধরেন একটা এলাকায় গেলেন যেখানে খুব এর আগে টুরিস্টরা তেমন একটা যায় না, কিন্তু সেখানে দেখার একটা বিষয় আছে, হয়তো খাল পেরিয়ে যেতে হয় বা রাস্তাটা অত ভালো না, যেতে চায় না মানুষ। মানুষ কোথায় যেতে চায়? ধরেন কক্সবাজার, ছুটির দিন 3 লাখ পিপুল গিয়ে বসে আছে, মানে পুরা ওইখানে যে ট্যুরিজমের যে ক্যাপাসিটি তার থেকে 50 গুণ বেশি মানুষ গেছে। মানে ওইখানে গিয়ে আসলে আপনার আর মানে পাওয়ার কিছু নাই, মানে মানুষ দেখা ছাড়া আর কিছু নাই, আপনি যে উদ্দেশ্যে গেছেন ওই উদ্দেশ্যে সফল হবে না। এক, সেন্ট মার্টিনে যদি 50,000 লোক যায়, তাহলে সেন্ট মার্টিনে থাকে কিছু 9 বর্গ কিলোমিটার মধ্যে। এক, মানে ইকো ট্যুরিজমের কনসেপ্ট হলো যে আপনি মানে দূরের জায়গাগুলোতে যাবেন, রিমোট এরিয়াগুলোতে যাবেন, ওইখানে ন্যাচারাল যে রিসোর্স আছে ওইগুলোতে আপনি কন্টেন্ট থাকবেন, মানে অনেক কিছু বাইরে থেকে অর্ডার করে নিয়ে যাবেন না, ওইখানে গেলেন বিমান ভাড়া করেন জিনিসপত্র নিয়ে গেলেন ওইখানে আরাম আসার জন্য, সেটা করা যাবে না। তো এটাই বলছি, এটা এই রিডিং প্যাসেজ যখন পড়বো তখন আমরা বুঝবো। মানে ইকো ট্যুরিজম চলছিল ভালো, এর মধ্যে হঠাৎ করে কিছু সো কল্ড ইকো ট্যুরিজম ওরা কি করলো, যে রিমোট এরিয়া যাওয়া শুরু করলো, কিন্তু বাইরে থেকে সব সুযোগ সুবিধা নিয়ে আসে। রিমোট এরিয়ায় কিন্তু এয়ার কন্ডিশন রুম লাগবে, মানে এসি রুম থাকতে হবে, খাবার থাকতে হবে ধরেন 5 স্টার হোটেলের। মানে এটা করতে গিয়া ওই এলাকায় কি করতে হলো, যে বড় বড় বিল্ডিং করা শুরু হলো, এসি আনা হলো, এটা আনা হলো, মানে এর ফলে ওই এলাকাটা আর ওই এলাকার সব পুরা স্বাতন্ত্র্য হারাই ফেলল। ইভেন ওই এলাকায় যে আদিবাসী তারা হয়ে গেল পরবাসী, মানে ধরেন যে মানে ওদের অস্তিত্ব নাই, ওদের যে কালচার ওগুলো আর নাই, মানে কালচার হারাই গেল, সংস্কৃতি হারাই গেল, সব হারাই যাচ্ছে। ওইটা করা যাবে না, এটা হলো এটার মূল বিষয়। তার মানে এটা বলছে যে ইট ইজ দ্য ইন্ডিভিজুয়াল ট্রাভেলার্স, মানে ব্যক্তি টুরিস্ট যারা হু উইল কিপ ইকো ট্যুরিজম অন ট্রাক, মানে ইকো ট্যুরিজম তারাই ট্রাকে ফিরিয়ে আনতে হবে। কেন? যে ইকো দেখুন টুরিস্ট এখানে ক্যান মেক ইনফর্ম চয়েসেস অ্যাবাউট দ্য ট্রাভেল ডেস্টিনেশন, তারা একটা ইনফর্ম চয়েস করতে পারে যে আমি এইগুলোর মধ্যে আমি মানে ভ্রমণ করব, এই জিনিস আমি চাই, ওইখানকার ন্যাচারাল এনভায়রনমেন্ট যে যে খাবার হয় সেটাই খাবো, যে পরিবেশে থাকে ছোট ছোট রুমে ওইখানে থাকবো, এসি লাগবে না ইত্যাদি। কিন্তু এখন আপনার যদি থাকে ডিমান্ড থাকে যে এসি দিতে হবে, এটা দিতে হবে, এরকম চয়েস যদি আপনি আগে থেকেই দেন, তাহলে তো তারা কি করতে হবে, তাদের ওইটা করতে হবে এখানে, সেটা করতে গেলে আর ইকো ট্যুরিজমটা থাকবে না। ওইটা কনসেপ্টটাকে ধ্বংস করেছে কিভাবে, এই বিষয় নিয়ে মূলত এখানে বলেছে আর কি, এই রিডিং পেসেজের মূল কথা। আচ্ছা, সেটা যাওয়ার আগে এখন দেখেন, তার মানে আমরা যাই, এটা যেটা কম্বিনেশন যেটা করতেছি, পরে বলছে টুরিস্ট ক্যান মেক ইনফর্ম চয়েসেস অ্যাবাউট ট্রাভেল ডেস্টিনেশন, টুরিস্টরা ট্রাভেল ডেস্টিনেশন সম্পর্কে অবগত কি করতে পারে, চয়েস দিতে পারে। অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাজ ওয়েল অ্যাজ কনসাস এফোর্টস, এবং ট্যুর অপারেটর যারা আছে, যারা এই অপারেটর পরিচালনা করে ট্যুর, মানে ওইখানকার ম্যানেজার ট্যানেজার যারা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ কনসাস এফোর্টস টু রিডিউস দেয়ার ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড প্র্যাকটিস কালচারাল সেন্সিটিভিটি টুয়ার্ডস লোকাল পিপল। তার মানে ওই এনভায়রনমেন্টের উপর তাদের যে ইম্প্যাক্ট গুলা, সেটা যে এনভায়রনমেন্টের উপর ইম্প্যাক্টটা অত বেশি না ফেলে, আবার ওইখানে যে কালচারাল যে সেন্সিটিভিটি আছে, সংস্কৃতিটা যেন ধ্বংস না হয়ে যায়। তাহলে এটা করতে হলে ইন্ডিভিজুয়াল ট্রাভেলার যারা আছে, ট্যুরিস্ট যারা আছে, তাদের বলতে হবে যে আমি ওইখানে যে যে ফ্যাসিলিটিস গুলো আছে ওই ফ্যাসিলিটির মধ্যেই আমি আসলে কি করতে চাই, আমি ওই সত্যিকার অর্থে স্বাদটা পেতে চাই। তো এখন তার মানে হলো দেখেন, ওইটা হলে আর সমস্যা নাই, ওইটা হলে সিস্টেম অটো স্মুথ চলবে। যেমন এই যে আহমেদ নিজাদ, ইরানের প্রেসিডেন্ট, উনি 2 বার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তাই না, রাষ্ট্রপতি ছিলেন। এখন উনি কি করেন, আহমেদ নিজাদ কি করেন, মেষ চড়ান। মেষ কেন চড়ান? ওকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি মেষ চড়ান কেন? উনি রাষ্ট্রপতি থাকার পরের সুবিধাগুলো উনি নেন নাই, উনি সুবিধাগুলো নেন নাই, ওনার ছেলে মেয়েদেরকে, ওনার ওয়াইফ কেমিস্ট্রির কেমিক্যাল ইঞ্জিনিয়ার প্রবলি, ছেলে মেয়েদেরকেও রাষ্ট্রীয় সুবিধা থাকার অবস্থায় কোনো সুবিধা তিনি নেননি। এবং রিটায়ারমেন্টের পরে তখন যে রাষ্ট্রীয় যে সুবিধা, অর্থাৎ পোস্ট একজন প্রেসিডেন্ট
রিটায়ারমেন্টের পরে যে সুবিধাগুলো পায় সেটাও তো ইন্ডিয়ান নাই। তো উনি ম্যাচ চালান, সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করেন। তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনি এই লাইফ লিড কেন করেন, বলছি একজন নেতার সত্যিকার অর্থে যিনি নেতা, তার জনগণ যেভাবে লাইফ লিড করে সেভাবে লাইফ লিড করা উচিত। আমি সেটাই করি, মানে জনগণ যেভাবে লাইফ লিড করে একজন নেতার সেভাবে লাইফ লিড। হ্যাঁ, ইরানের যে প্রেসিডেন্ট ছিলেন, এই যে আপনার রাইসির আগে যিনি ছিলেন আহমেদ-ই-নেজাদ। তো এখন এই যে বিষয়গুলো দেখেন, তার মানে উনি যদি চাইতেন যে না আমাকে এটা থাকতে হবে, ওইটা থাকতে হবে, এটা সেটা, তাহলে তাকে ওইভাবে দিতে হইতো, তাই না? তার মানে এই ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট যারা আছে তারা যেটা চাইবে সেটাই দিতে হবে। কারণ আপনি যেটা চান, ট্যুর অপারেটরদের কাজ হলো সেটা দেওয়া যেভাবে হোক, কারণ কাস্টমার তো ধরে রাখতে হবে। কিন্তু এটা প্রথম থেকে ইকো ট্যুরিজম ভালো চলছিল, পরে গিয়া ওই সো কল্ড ইকো ট্যুরিস্ট মানে অনেক টাকা ইনকাম করেন, আপনার টাকা কোনো ব্যাপার না, আপনি যখন বরফের মধ্যে থাকবেন ওইখানে মানে সিস্টেম করে দিতে হবে। তো ওই সিস্টেম করতে গিয়ে এরোপ্লেন দিয়ে মানে প্লেন দিয়ে নিতে হচ্ছে আপনার মানে আরাম আয়েসে সামগ্রী, তাই না? আপনি বরফের দেশে গিয়া মানে প্লেন দিয়ে জিনিস নিয়ে ওইখানে ইকো ট্যুরিজম করলে তো হবে না। ওইটা ছিল এটা মূল কথা। এখন এটাকে যখন আমরা কম্বিনেশন করব দেখেন, তাহলে আমি কি এখানে হোয়াইল প্রগ্রেস কন্টিনিউস টু বি মেড অন মেনি ফ্রন্টস এন্ড মেনি প্লেয়ার্স, ইট ইজ দ্য ইন্ডিভিজুয়াল ট্রাভেলার্স হু উইল কিপ ইকোট্যুরিজম অন ট্র্যাক। এখন দেখেন এই যে দুইটা ক্লজের মধ্যে দেখেন তো কোন ধরনের সম্পর্ক এখানে রয়েছে? বিপরীত। বিপরীত থাকলে কি দিয়ে আমরা যুক্ত করতে পারি? দো বা অলদো দিয়ে করতে পারি। আচ্ছা, আমি যদি দো দিয়ে যুক্ত করি, দোটা কোন ক্লজের পূর্বে বসে? এফোর্ট বা প্রচেষ্টা ক্লজ। যে ক্লজটা দ্বারা এফোর্ট বা প্রচেষ্টা নির্দেশ করে সেই ক্লজের পূর্বে দো অলদো নির্দেশ বসাতে হয়। এখানে এটা দ্বারা এফোর্ট বা প্রচেষ্টা নির্দেশ করছে না, তাহলে প্রথম ক্লজটার পূর্বে দো দিব। আচ্ছা, দো দিয়ে আমি এটা যুক্ত করে ফেলবো। আচ্ছা, তারপরে দেখেন এরপরে আবার এখানে আরেকটা সেন্টেন্স আছে। তাহলে প্রথম ক্লজে আমার প্রথম দুইটা সেন্টেন্স আছে, সেখানে দো অলদো দিতে হচ্ছে। পরে আবার দেখা যাচ্ছে যে আরেকটা বড় ধরনের সেন্টেন্স, তাহলে আরেকটা কনজাংশন লাগবে। একটা কনজাংশন দিয়া দুইটা সেন্টেন্সকে যুক্ত করা যায়, তিনটা সেন্টেন্সকে যুক্ত করতে হলে মিনিমাম দুটো কনজাংশন লাগবে। তাহলে এখানে আমি দো দিলাম, তাহলে এখানে এসে আরেকটা কনজাংশন দিতে হবে। আমি দো দিলাম, তাহলে এখানে আরেকটা কনজাংশন কি দেখেন, যে টুরিস্ট ক্যান মেক ইনফর্ম চয়েস। আমি যদি এস দেই, এখানে দো দিলাম, যেহেতু টুরিস্টরা আগে থেকে কি করে ইনফর্ম চয়েস করে অ্যাবাউট ট্রাভেল ডেস্টিনেশন এন্ড ট্যুর অপারেটরস, এখানে as well as conscious efforts to reduce their individual impact on environmental and to practice cultures and tours। এখন as যখন দিবেন, দেখেন আপনি এখানে as যখন দিবেন, তখন as well as যেটা আছে এটা হলো কনজাংশনাল ফ্রেজ, এটাকে রিমুভ করে দিতে হবে, তখন এটাকে উঠাই দিতে হবে। আমি যখন এটা নিয়ে আসবো কনজাংশনাল ফ্রেজটা থাকবে না, এখানে একটু কাজ করতে হবে। তাছাড়া কিন্তু আর অনেকখানি সহজ। তাহলে দো দিয়ে যদি শুরু করি দেখেন, তাহলে কি করতে পারি? দো কি লিখবো বলেন তো? হ্যাঁ, দো বলেন, একটু চেঞ্জ হবে, সেই চেঞ্জটা কি বলেন? শুভ বলেন কি লিখবো দো দেওয়া শুরু করলে? দেখেন এখানে দো প্রগ্রেস, আমি এখানে হোয়াইল বাদ দিলাম, দেখেন দো দিলাম আমি এখানে। হ্যাঁ, দো প্রগ্রেস, এখানে দেখেন দো প্রগ্রেস ফ্রম মেনি ফ্রন্টস, প্রগ্রেস কন্টিনিউস টু বি মেড অন মেনি ফ্রন্টস। এই যে কন্টিনিউস আছে, আমি এটা একটু চেঞ্জ করে দিতে চাই। দো প্রগ্রেস ফ্রম মেনি ফ্রন্টস, এটা আগে নিয়ে আসবো। দো প্রগ্রেস ফ্রম মেনি ফ্রন্টস অ্যান্ড বাই মেনি প্লেয়ার্স, এটা আগে নিয়ে আসবো। দো প্রগ্রেস ফ্রম, দেখেন দো প্রগ্রেস ফ্রম মেনি ফ্রন্টস অ্যান্ড বাই মেনি প্লেয়ার্স, তারপর এটা কন্টিনিউটা নিয়ে আসেন, এখানে কন্টিনিউস টু বি মেড। দেখেন দো প্রগ্রেস ফ্রম মেনি ফ্রন্টস অ্যান্ড বাই মেনি প্লেয়ার্স কন্টিনিউস টু বি, এখানে লেখেন কন্টিনিউস টু বি, কন্টিনিউস টু বি মেড, কমা। দেখেন দো প্রগ্রেস ফ্রম মেনি ফ্রন্টস অ্যান্ড বাই মেনি প্লেয়ার্স কন্টিনিউস টু বি মেড, দ্য ইন্ডিভিজুয়াল, ইট ইজ ইন্ডিভিজুয়াল ট্রাভেলার্স আছে, আমি লিখবো দ্য ইন্ডিভিজুয়াল, ইট ইজ লাগবে না, এখানে দ্য ইন্ডিভিজুয়াল ট্রাভেলার্স, দেখেন হু বাদ দিয়ে দিতে হবে। দ্য ইন্ডিভিজুয়াল ট্রাভেলার্স উইল কিপ, এই হু বাদ, দ্য ইন্ডিভিজুয়াল ট্রাভেলার্স উইল কিপ ইকোট্যুরিজম অন ট্র্যাক অ্যাজ, ইকোট্যুরিজম অন ট্র্যাক, দেখেন অ্যাজ টুরিস্ট, অ্যাজ টুরিস্ট, দেখেন এখানে এখন লিখবেন অ্যাজ টুরিস্ট ট্র্যাক অ্যাজ দে ক্যান, বা টুরিস্ট কি আগে লিখছি, ট্রাভেলার্স অ্যাজ দে ক্যান দিয়ে দেন। এখানে টুরিস্ট মানে ট্রাভেলার্স তো আছে, অ্যাজ দে দিয়ে দেয়, টুরিস্ট আর ট্রাভেল এখানে একই বোঝাচ্ছে। অ্যাজ দে ক্যান মেক ইনফর্ম চয়েসেস অ্যাবাউট ট্রাভেল ডেস্টিনেশন ট্যুর অপারেটরস, এখন দেখেন ট্যুর অপারেটর অ্যাজ ওয়েল এজ আছে, কনজাংশনাল ফ্রেজ বাদ দিয়ে আমি লিখবো অ্যাপার্ট ফ্রম, দেখেন এখানে
apart from apart from টা প্রিপোজিশনের পর ভার্ব থাকলে আইএনজি যুক্ত হবে। অ্যাপার্ট ফ্রম পেইং কনসাস, এখানে একটা শব্দ, এখানে একটা ভার্ব যোগ করো, পেইং, আইএনজি দিয়ে দিলাম। অ্যাপার্ট ফ্রম পেইং কনসাস এফোর্টস টু রিডিউস, দেখেন অ্যাপার্ট ফ্রম কনসাস এফোর্টস টু রিডিউস ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট অ্যান্ড, দেখেন খেয়াল করেন অ্যাপার্ট ফ্রম এর পরে এখানে জিরান দিছি, টু রিডিউস দেয়ার ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট অ্যান্ড, তাহলে এটা জিরান করতে হবে, অ্যান্ড practicing cultural sensitivity towards local people। এখন মার্কস হলো 10, আপনি কত পাবেন? হ্যাঁ, এখন এইটাই বললাম, এই যে হ্যাঁ জিরো, প্রথম হলো অনেকেই এটা ধরেন, আমার বিশ্বাস যে 45 পিসে যারা দিছে এদের মধ্যে মানে 90% এখানে জিরো, এই 10-এর মধ্যে 90% জিরো, মানে একটা, মানে দুইটা একটা হয় না, আর 5% একটা হয়েছে, প্রথমটা হয়েছে, আর 5% দুইটাই হয়েছে। তার মানে 100 জনের মধ্যে 5 জন পাওয়া যাবে যাদের এখানে দুইটা হয়েছে। তাহলে এই দুই মানে হলো, মানে এই যে এখানে 10, মানে ধরেন এখানে 10 মার্কস, মানে 10 ধরেন এখানে 10%, এই 10% কিন্তু শুধু 10% না, এই 10% মিনিং হলো যে বিশাল একটা নাম্বারের ডিফারেন্স হবে। এখানে যে জিরো পাবে, জিরো পেয়েও কিন্তু সে হয়তো যদি ধরেন 100 পায়, তাহলে এখানে যে 10 পাবে তার মার্কস কিন্তু আপনার 140-এর কাছাকাছি চলে যাবে। যে 5 পাবে তার মার্কস হবে মিনিমাম 120। জিরো পেয়েও কিন্তু আপনি 100 পাইতে পারেন, 90 পাইতে পারেন, এখানে জিরো পেয়ে আপনি 100 পাইতে পারেন, অসুবিধা নেই। কিন্তু 5 যদি একটা যদি হয় তাহলে মিনিমাম 120 হবে। দুইটাই যার হবে তার স্কোর 140-এর কাছাকাছি হওয়ার কথা। না একদম খারাপ না, এখানে জিরো পাইলে তো অসুবিধা নাই, মানে 60 পাইলে তো পাস, তাই না? 60-এর নিচে পাইলে সমস্যা, 60-এর নিচে পাইলে আপনার যোগ হবে না মার্কস। ইংলিশ মার্কস 60-এর নিচে পেলে আপনার যোগ হবে না। যোগ না হলে কি ক্যাডার হওয়া যাবে না যাবে না বলেন তো? যোগ না হলে ইংলিশে যদি আপনি ধরেন এই 60-এর কম পান, 55 পেলেন, 56 পেলেন, তাহলে আপনার ক্যাডার হওয়ার সম্ভাবনা কতটুকু? 0% না কিছু পার্সেন্ট থাকে? মানে আমি একটা হিসাব করে দেখছি, রিটেনের টিকার জন্য কত পার্সেন্ট মার্কস লাগে? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? হ্যাঁ হ্যাঁ, পাস 50%। মার্কস 50%, 60 কে বলো কেন? 50% মার্কস হলে সবাই পাস। প্রিলিতে যেমন কাট মার্কস থাকে, রিটেনে কোনো কাট মার্কস নাই। আপনি 50% মার্কস পেয়েছেন, আপনি রিটেন পাস করেছেন, ভাইবা দিবেন। এখন ধরেন ইংলিশে জিরো, তাহলে এটা লাগবে 64%, আপনার ক্যাডার হওয়ার সম্ভাবনা আছে। ইংলিশে জিরো পেয়েও আপনি 50% মার্কস পেতে পারেন যদি অন্যগুলাই গড়ে 64% মার্কস পান। 64 হলে ইংলিশে 200 বাদ দিয়ে আপনার 500, মানে 450 হয়। 60, যে ইংলিশে জিরো পাবে মানে 60 পাবে না, তার পক্ষে কি আসলে 60% মার্কস এনশিওর করা সম্ভব? এটা কি মনে হয় আপনার, আসলে সম্ভব? না স্যার। মানে আমার মনে হয় না সম্ভব। স্যার একটাতে তুমি টোটাল না ক্যাডার পাওয়া হিসাব সম্ভব করে না কেন? তো। মানে ইংলিশে জিরো পেয়ে যে জিরো পাবে মানে 60 পাবে না, সে অন্যগুলোতে মানে 30% মার্কস যে ইংলিশে পায় নাই, ধরো ইংলিশে যে 30% মার্কস পায় নাই, তার পক্ষে কি করে 64% মার্কস পাওয়ার সম্ভব, বোঝাও তো? কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। তাহলে ইংলিশে জিরো পাইলে তুমি জিরো, 60 নিচে পাওয়া যাবে না। হ্যাঁ, অনেকে 60 পেয়েও ক্যাডার হয়, ইংলিশে 60 পেয়েও ক্যাডার হয়। মানে ধরো কিছু ক্যাডার থাকে যেগুলা রিটেন টিক্স যে পরিমাণ তার থেকে পোস্ট বেশি, 60 পেয়ে তুমি টিকছো। দুই ব্যাপারে মিনিমাম 60 পেতে হবে, 60 না পেলে জিরো হয়ে যাবে। শুধু ইংলিশে ক্ষেত্রে হ্যাঁ, ইংলিশে দুই পেপারে মিনিমাম 60 পেতে হবে, 60 না পেলে ওটা জিরো। 200-এর মধ্যে 60, এই 200-এর মধ্যে 60 পায় না এরকম আছে, এই তার 200-এর মধ্যে সবগুলা সাবজেক্টে স্যার কি এই রুলস? আসে দাঁড়ায় না, এটা আমি ইংলিশে কথা বলছি। 200-এর মধ্যে 60 পায় না, এই 200-এর মধ্যে আউট অফ 200-এর মধ্যে 60 পায় না, মানে এটা কমপক্ষে 20% স্টুডেন্ট আছে যারা রিটেন দেয়, তাদের মধ্যে 20% স্টুডেন্ট পাবা যারা মানে ফেল করে, যারা ধরো এই যে এবার ধরো তোমরা 10,600 জন পরীক্ষা দিবা, এই 10,600-এর মধ্যে যদি ধরো রিটেন পাস করো 7,000,
আর 5,000 3,000 ফেল করলো। 3,000 মধ্যে ফেল কোন সাবজেক্টে হবে বলতো সবচেয়ে বেশি সংখ্যক? বেশি ইংরেজিতে ফেল সংখ্যক করেছে। ইংলিশ। তাহলে যদি 3,000 ফেল করে তাহলে 2,000 পাওয়া যায় ইংলিশে, তাহলে ওরা তো 60 পায় নাই, তাই না? আসলে 60 পায় নাই। আচ্ছা, না কঠিন না, বলছি না পারলে কঠিন, না পারলে কঠিন, পারলে কোনো সমস্যা না। তবে তোমরা যেটা হলো যারা মানে পড়বা নিয়মিত, পড়লে 60 পাওয়ার কোনো বিষয় না, মানে পড়লে সে 60 নিয়ে যাবে না। তুমি যদি খালি চর্চার মধ্যে থাকো, মানে পড়ে যাচ্ছ রেগুলার বা মিনিমাম ইংলিশ নলেজ আছে, সেই ক্ষেত্রে তোমার 60 পাওয়া কোনো ইস্যু না। আচ্ছা নেক্সট আসো, তারপরে স্যার কোশ্চেনে যাই। স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ এখানে। বলেন। এই সেন্টেন্সটা হোয়াইলের এই পার্টটা ঠিক রেখে ওই যে ইন্ডিভিজুয়াল ট্রাভেলার হো হুম, ওইখান থেকে যদি যোগ করে দিই আমি তাহলে হবে? কিভাবে করবেন বলেন তো? হোয়াইল হোয়াইল কন্টিনিউয়াস প্রোগ্রেস টু বি মেড, এটুকু ঠিক রাখা আমার যে হুম। ইন্ডিভিজুয়াল ট্রাভেলার হো মেক হো উইল কিপ ইকো ট্যুরিজম অন ট্র্যাক বাই মেকিং দিয়ে দিলে পুরোটার সাথে। ভাই ওখানে ওইটুকু পরেরটুকু একটু চেঞ্জ করে না? জি স্যার, ওই যে আহ, ট্রাভেলার ক্ষেত্রে আমি যে কানেক্ট করি, কারণ ওই যে ট্যুরিস্ট আর ট্রাভেলার্স তো একই রকম, মানে মিল মিল পাওয়া যাচ্ছে মিল সেন্টেন্সে। তো করা যায়, হ্যাঁ ওখানে হোয়াইল রেখেও করতে পারবেন, হ্যাঁ হোয়াইল রেখেও করা যাবে, হোয়াইল রেখেও করা যাবে। আচ্ছা দেখেন এরপরে যে কোশ্চেনটা ছিল, এটা ছিল রিরাইট দ্য প্যাসেজ ইলিমিনেটিং এরর্স, এটা 10 নাম্বার। আমি কোশ্চেনটা একটু শেয়ার করি। দেখেন এখানে এটা আবার অনেক সহজ, এটা আবার অনেক সহজ, কিন্তু এখানে একটু বুদ্ধির খেলা খেলছিল আর কি কোশ্চেনের। একটা বুদ্ধির খেলাতে যারা আপনার বোঝে নাই তাদের জন্য একটু অসুবিধা হয়েছে, আর যারা বুঝছে তারা সহজ। এখানে লোক নাই। আচ্ছা দেখেন এখানে যেটা হলো আমরা যদি বলি 4 নাম্বার রিরাইট, দেখেন রিরাইটের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আমরা যদি বলতে চাই, একটু কোশ্চেনটা পড়ি দেখেন। ইকোট্যুরিজম ক্যান বি অ্যাচিভড, ইকোট্যুরিজম ক্যান বি অ্যাচিভ, এখানে কিছু ভুল ত্রুটি আছে। ইকোট্যুরিজম ক্যান বি অ্যাচিভড অনলি স্টেপস আর টেকেন, ইফ স্টেপস আর টেকেন, বলছে অনলি স্টেপস আর টেকেন, আবার ইফ স্টেপস আর টেকেন ইন দ্য রাইট ডিরেকশন। হ্যাঁ এটা হলো প্যাসেজ থেকে কপি করে দিচ্ছে, প্যাসেজ তো শুদ্ধ করা আছেই, খালি ওইখানে গিয়ে প্যাসেজটা উঠে দিলে হতো, আর 10-এ 10 হিসেবে পাবে। মানে এটা রিডিং প্যাসেজ থেকে দিছে। এটা হলো 3টা কারেকশন। দেখো এখানে কি হয়েছে, অনলি দেখো অনলি স্টেপস আর টেকেন ইফ স্টেপস আর টেকেন, কি হবে ইফ স্টেপস আর টেকেন, মানে অনলিটা বাজে। দেখো এখানে ইকুইটোরিজম ক্যান বি অ্যাচিভড অনলি, অনলি ইফ স্টেপস আর টেকেন, অনলির সাথে ইফ করে দিবা। তাই দেখো only if steps are taken in the right direction. In 1993, British Airways led the way as the first airline implemented systematic environmental policy. In 1995, the Internal Hotel Environment Initiative has developed environmental action pack for hotels to promotion. To এর পরে কি বসে? মূলবা to promote। আচ্ছা environmental management, energy and water conservation and wastage and emission, তবে দেখো emission reduction. In 1996, the World Tourism Organization, the World Travel and Tourism Council, and the Earth Summit Council drafted agenda for 21st for the travel and tourism industry. Recognize, এটা কি হবে? Recognizing, recognizing। তাহলে এই 3টা কারেকশনের জন্য কয় নাম্বার? 10 নাম্বার। তাহলে এটা দেখো আগেরটা যেমন 0, এখানে কিন্তু 10-এ 10ই পাবা। তার মানে 60 পাওয়ার জন্য কিন্তু কোশ্চেনেই তোমার বিষয়গুলো থাকে, অর্থাৎ একটা স্টুডেন্ট 60 পাবে সেই ব্যবস্থা কোশ্চেনেই আসলে থাকে। এখানে কিন্তু 10-এ 10। যদি এটা যে বুঝতে পারছে রিডিং প্যাসেজ থেকে আসে, তাহলে রিডিং প্যাসেজে তো ভুল নাই, ওইখানে গিয়ে জাস্ট রিডিং প্যাসেজ থেকে ওই পদ্ধতি থেকে লিখে দিবে, আর কোনো কাজ দরকার নেই, তাহলেই হয়ে যেত, কোনো চেঞ্জও নাই। হ্যাঁ এটা তো মানে আর বুঝতে হবে স্যার, ওই সময় চাপ হ্যাঁ চাপ থাকবে তো। হ্যাঁ ওই চাপের জন্য অনেকেই এটা কিন্তু এখন বলতেছে স্যার এই বিশাল চেঞ্জ, এগুলা তো কোনোদিন পড়ি নাই, রিরাইট আসে, কারেকশন আসে, আসলে এটা নতুন কিছু আমাকে বলো তো, এই কোশ্চেনটা কি নতুন মানে কিছু বলা যাবে যেটা যে মানে এখানে ক্রিয়েটিভ কিছু আছে? এটা ওভারঅল গ্রামার ইস্যু না, এখানে তুমি প্রিলিতে যা পড়ছো তার আলোকে আসে, আর কোনো ইস্যু নাই, কঠিন কিছু না। তবে কম্বিনেশন সবসময় কঠিন হয়, কম্বিনেশন সবসময়, কম্বিনেশন আসলে বুঝবো যে কম্বিনেশনটা একটু ডিফিকাল্ট হবে। এখানে কম্বিনেশন একটু ডিফিকাল্ট ছিল এবং বেশ ডিফিকাল্ট বলা যায়, কিন্তু পরেরটা আবার অনেক সহজ। আচ্ছা তারপরে দেখো, এখন দেখো এটা কয় নাম্বার কোশ্চেন ছিল? 4 নাম্বার। এই 4 নাম্বারে কিন্তু এর আগের বিসিএস এ কি ছিল, এই 3 নাম্বারে যেমন আমরা কম্বিনেশন আসে,
3 নাম্বারে ছিল আগের বিসিএস গুলাতে, সেটা হলো ওয়ার্ড ফরমেশন। আগের বিসিএস এ ছিল আমাদের ওয়ার্ড ফরমেশন আর কি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। একটু পরে ওয়ার্ড ফরমেশন মানে 5টা ওয়ার্ড দেওয়া থাকতো একটা বক্সে, এটা বলতে নাউন করেন, এটা অ্যাডজেক্টিভ করেন, এটা ভার্ব করেন। এবং বিসিএস এ বলতাম যে তোমাদের পরীক্ষায় রিটেন পরীক্ষায় সবচেয়ে সহজ যে বিষয়টা সেটা হলো এই কোশ্চেনটা 3 নাম্বারের ওয়ার্ড ফরমেশনটা। এটা তুমি যদি নাও পড়ো, কোনোদিন পড়ো নাই, 3 পাবা মিনিমাম, একটু পড়লেই 4 পাবা। 5টায় পড়তে হলে এই যে যাদের স্পেলিং সম্পর্কে ধারণা আছে, একটা থাকে কঠিন, একটা থাকে কঠিন, যেমন ওইখানে থাকতো ধরো এরকম, যেমন মনস্টার, মানে 4টা খুব সহজ, একটা দেওয়া আছে মনস্টার, এটা বলছে আপনি অ্যাডজেক্টিভ করেন। মনস্টারের অ্যাডজেক্টিভ কি হবে আলামিন? হুম? বানান কি লিখবো? অ্যাডজেক্টিভ কি বলে আলামিন বলো? মনস, তারপর কি? PROUS, প্রিন্স। ঠিক আছে, এই এই বানানটা ঠিক আছে। হাত উঠান তো, কে কে? কেউ হাত উঠাবেন না, ঠিক নাই? আচ্ছা, পার্থ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি হবে, কি লিখবো এটা? মনস ট্রাস্ট, TROUS, হ্যাঁ এরকম একটা, এটা কাটা, এটা কারেক্ট, এরকম একটা থাকতো। 5টার মধ্যে 4টা সহজ, একটাতে তো এরকম, ওই সবাই গিয়ে ওই জায়গায় বানানে ভুল করতো আর কি। ওইটা একটা ভুল, মানে ওইটা হলো যে বললাম 100% মার্কস পেতে হলে তোমাকে তো তারা ওইভাবে দেখে নিবে না। মনে হবে খুব সহজ, 4টা পেরে গেছি। আরেকটা, আরেকটা এত সহজ না, কারণ 100% মার্কস তুমি যখন পেতে যাচ্ছ ওই মনস্টার লাইক দিলে হবে না এটা? না না, শুধু মনস্টাসই হবে। তুমি যে কোনো পার্টে 100% মার্কস যদি পেতে চাও, তোমাকে অবশ্যই ওই মানের এফিসিয়েন্সি থাকে। ওটা যেমন যে কোনো জয়নিং সেন্টারে যখন দেখতাম আসতো 5টার মধ্যে 3টা সবাই পারতো। আমার একটা ক্লাস করলেই ধরো 5টার মধ্যে 3, 6 পেতো। আর যারা একটু পড়াশোনা করছে, বই পড়ছে আর একটু গাড়াগাড়ি করছে, 4 পাইতো। কিন্তু 5 পেতে হলে কিন্তু তোমার ওই মানের এফিসিয়েন্সি লাগবে। এটা ওয়ার্ডটা এইভাবে, মনস্টাসের অ্যাডজেক্টিভ হলো মনস্ট্রাস। হ্যাঁ, তাহলে এটা হলো এই ভুলটা হয়। ওয়ার্ড ফরমেশনটা বাদ দিয়ে দিয়েছে এবার। না, কারেক্ট নিচেরটা MONSTROUS, এটা হবে না। তাহলে এটা একটা বিষয়, এগুলো সবারই ভুল হয়, প্রায় ধরো মোটামুটি 90% স্টুডেন্ট একটা ভুল করে। ওইটা ভুল না, ওটা ভুল করেও তুমি 80% মার্কস পাইছো, সেটাও বিশাল না। মানে এটা বলতাম যে এটা ধরো 4, মানে 3, 3.5, 4 এটা সবাই পাইতো। এটা উঠাই দিছে, এত সহজ রাখে নাই। এটা না রেখে ওইখানে দিছে তোমার কম্বিনেশন নিয়ে আসছে ওইখানে, আর একটা সহজ দিছে, কারেকশনের যে পার্টটা ছিল ওইটা তুলনামূলকভাবে একটা সহজ পার্ট। আচ্ছা, আরেকটা বিষয় এখানে থাকতো 5 নাম্বারে। এবার 5-এ কি দিছে দেখি। আচ্ছা, ওটা সামারির বিষয়টা একটা, মানে একটা কোশ্চেন কম দিছে তো, আগে 7টা কোশ্চেন থাকতো, ওরা এবার কোশ্চেন দিছে 6টা। 6টা কোশ্চেন দেওয়ার কারণ আছে। কারণটা হলো দেখো, তোমার ওরা যেটা করেছে এটা খুব ভালো একটা বিষয়। যেমন 2 নাম্বারে, যেমন 1 নাম্বারে ধরো কমাই দিছে 4টা কোশ্চেন, তাহলে এখানে আমাদের কিছু টাইম সেভ হয়েছে, তাই না? এখানে কিছু টাইম সেভ হয়েছে না? তাহলে তো ওইখানে কোশ্চেনের একটা কেন কমাই দিল? এর কারণ এই যে 2 নাম্বারে যেটা দিয়েছে, দেখো 2 নাম্বারে যে 10টা তোমাকে সেন্টেন্স লিখতে বলছে, এটা কিন্তু টাইম যাবে প্রচুর। মানে এটাই কিন্তু প্রচুর, যেহেতু তোমার সেন্টেন্স আবার ওগুলা চেঞ্জ করা, মানে এটা বলা যায় যে 2টা কোশ্চেনের মধ্যে টাইম লেগে যাবে। এই জন্য রিডিং প্যাসেজের থিমেটিক কোশ্চেন কমাইয়া তোমাকে এখানে সুযোগ দিয়েছে, তুমি ওই সময়টা এখানে ক্যাপিটালাইজ করো। তার মানে টাইমটা যেভাবে তুমি অ্যালোকেট করছিলা 10টা হতে 10টার জন্য যে সময় লাগতো, এখন একটু কম নিয়ে এখানে একটু বেশি সময় নিবা। আবার ওইখানে ধরো ওই এখানে আবার ওই যে কম্বিনেশন, কম্বিনেশনে কিন্তু আবার প্রচুর সময় লেগে যাবে। আগে যেটা ছিল ওইখানে তোমার 10টা সেন্টেন্স মেক করতে বলতো, আর 5টা ওয়ার্ড দেওয়া থাকতো, সেটা বিপরীত শব্দ লিখে তারপর সেন্টেন্স লিখতে বলতো। সেটা এবার দেয় নাই, সেটা না দিয়ে ওইখানে দিছে রিরাইটটা, যেটা সহজ ছিল। আর এখন দেখো, এবার যাই বলছে দেখো 5 নাম্বার কোশ্চেনটা, যে রাইট ব্রিফলি দ্য মেইন আইডিয়া অফ দ্য টেক্সট। আমি কোশ্চেনটা লিখি, দেখো আগে বলা থাকতো, এটা 6 নাম্বারে ছিল, আগে বলা থাকতো রাইট সামারি অফ দ্য রিডিং প্যাসেজ। এটা কিন্তু আমাদের এটা পড়তেই হবে এবারও, সামারি রাইটিং অবশ্যই পড়তে হবে। এটা তোমার পরের বারই সামারি চলে আসতে পারে। হ্যাঁ, সামারি পড়তেই হবে, মানে এটা শুধু পরে ঝুঁকি নেওয়া যাবে না। সামারি রাইটিং এর ডুজ ডোন্টস এগুলো পড়তে হবে, এবং এটা এডিশনালি এটা আবার দেখতে হবে। এখানে কোশ্চেনে বলছে দেখো, রাইট ব্রিফলি রাইট ব্রিফলি the main idea of the above text.
of the above text. Write briefly the main idea of the above text. Add your comments. এটা একটা add your comments. Add your comments. Give a suitable title. A suitable title to it. এখানে মার্ক দিয়ে দিছে উইদিন 100 ওয়ার্ডস। আচ্ছা, এখানে বলছে উইদিন 100 ওয়ার্ডস। টেন 7 3 ইকুয়াল টু 20। দেখো কোশ্চেনের আগে বলা থাকতো রাইট সামারি অফ দা অ্যাবাভ রিডিং প্যাসেজ ইন 100 ওয়ার্ডস, এই কথা বলা থাকতো। সামারি লেখেন 100 শব্দে, মার্কস হলো 20। এখানে শব্দ 100 ঠিকই আছে, কিন্তু বলে দিছে যে মেইন আইডিয়া অফ দ্য টেক্সট, অ্যাড ইউর কমেন্ট, গিভ সুইটেবল টাইটেল টু ইট। আগে টাইটেলের কথা বলা থাকতো না, আগে টাইটেলের কথা বলা থাকতো না, বা টাইটেলের কথা বলে দিছে, তো আমার একটা টাইটেল দিতে হবে 3 নাম্বার। আমার কাছে যেটা মনে হয়েছে এই কোশ্চেনটা তোরা সামারি যে 100 ওয়ার্ড লিখতে বলছে তুমি ওইটা লেখলে পুরোটাই কভার হয়ে যাবে। সামারি যেটা, সামারির মধ্যে মেইন আইডিয়াও আসে, তার মানে পুরো বিষয়টা জিস্ট আকারে আসে। তবে এখানে একটু শুধু চেঞ্জ করতে হবে যে অ্যাড ইউর কমেন্টস। এই যে মেইন আইডিয়া যেটা, এই মেইন আইডিয়াটা সামারির জিস্ট, মানে সামারি এমনি তো জিস্ট একটা বিষয়, প্রিসাইসনেস, তার থেকেও জিস্ট, মানে এক্সাক্ট এই রিডিং প্যাসেজটা কি সম্পর্কে, মেইন আইডিয়া কি নিয়ে রিডিং প্যাসেজটা আলোচনা করছে। এখানে কিন্তু পুরা বিষয়টা আসবে না, যেমন সামারির ক্ষেত্রে তোমার পুরা বিষয়টাই জিস্ট আকারে বলতে হয়। এখানে এটা রিডিং মানে ইকো ট্যুরিজম নিয়ে আলোচনা করছে, মানে ইকো ট্যুরিজমের শুরু, বিকাশ, এবং এটার যে এখন মানে সো কল ইকো ট্যুরিস্ট আইসা এটাকে যে কনসেপ্টটা চেঞ্জ করে এটাকে ভগ্ন দশা করে দিয়েছে, সেই বিষয় নিয়ে আলোচনা করছে, এটা মেইন আইডিয়া। এখন অ্যাড ইউর কমেন্ট, এই যে অ্যাড ইউর কমেন্টের ক্ষেত্রে যে আরো যে বিষয়গুলো আছে, মানে এই ইকো ট্যুরিজমটা যে মেইন আইডিয়া, এটা শুরু হয়েছে, ভালো একটা উদ্যোগ ছিল, পরবর্তীটা দীর্ঘ সময় ধরে বেশ সুন্দরভাবে চলেছে, কিন্তু এরপরে এসে এই ইকো ট্যুরিজমটা এখন বর্তমানে মৃতপ্রায় করে ফেলা হয়েছে, বা এই কনসেপ্টটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে কিছু অতি উৎসাহী ইকো ট্যুরিস্ট নামধারী ট্রাভেলদের কিছু কর্মকাণ্ডের মাধ্যমে। অর্থাৎ তারা যারা কি করতে চায়, যে ইকো ট্যুরিজম নাম ধরে সকল সুযোগ সুবিধা পেতে চায় সেই রিমোট এরিয়াতে গিয়ে। এর ফলে এই ইকো ট্যুরিজম ধারণাটা পরিবর্তিত হয়ে সত্যিকার অর্থে যেটা হচ্ছে যে এটা সেই ট্যুরিজম মানে ইকো ট্যুরিজম কনসেপ্টটাকে ধ্বংস করে দিচ্ছে। এই তোমার কমেন্ট। আর একটা টাইটেল দিব। আসলে তুমি এখানে তোমার এই যে এখানে একটু নিজের একটা ক্রিয়েটিভিটির কথা উপস্থাপন করতে বলছে, তার মানে তুমি যদি বোঝো তাহলে আসলে কি কঠিন, এটা হলো কোশ্চেন। আর এটা 100 মার্কসের জন্য। আর বাকি যে 100 মার্কস ছিল, সেই 100 মার্কসের মধ্যে ট্রান্সলেশন দুইটা বরাবরই, একটা বাংলা টু ইংলিশ, একটা ইংলিশ টু বাংলা, বরাবরই যেটা আসছে ওখানে চেঞ্জ নাই। আর এস এর ক্ষেত্রে ছিল তোমার কি করতে বলছিল, যে দুইটা এসে লিখতে বলছিল, মানে রাইট টু এসেস উইথ দ্যাট। এস এর ক্ষেত্রে পরিবর্তনটা ছিল যে ধরো এখানে এসএস উইথ ক্লুজ, দুইটা এসে লিখতে বলছে, যে এসএস উইথ ক্লুজ। দেখো আমরা যদি বলি যে এসএস উইথ ক্লোজ, হ্যাঁ হ্যাঁ সেকেন্ড পার্ট, পার্ট বিতে আর কি, পার্ট বিতে এসএস উইথ ক্লুজ। আগে ক্লু দেওয়া থাকতো না, একটা এসে লিখতে বলছে, 1000 ওয়ার্ড ছিল, এবার 2 এসএস 500 করে। হ্যাঁ, এখানে 2 এসএস, এটা হলো 500 ওয়ার্ডস ইচ, মানে 1000ই লিখতে বলতে, কিন্তু এসে দুইটা। ডেফিনেটলি একটা জায়গায় দুইটা এসে লেখা কঠিন না, মানে একটা জায়গায় দুইটা এসে লেখা, সবাই তো একটা এসে লেখার প্রস্তুতি নিয়ে গেছে। হ্যাঁ, অনেকে ভাবছে দুইটা থেকে একটা, অনেকে কিন্তু এরকম ভাবতে পারে যে দুইটা থেকে একটা, পরে বের হয়ে দেখে যে হ্যাঁ হ্যাঁ দুইটা স্যার লিখতে বলছে। দুইটা থেকে একটাই স্যার বেশিরভাগ করছে। হ্যাঁ, বেশিরভাগ বলছে দুইটা থেকে একটা। দুইটা এখানে থেকে একটা। বি কেয়ারফুল, তার মানে এই যে এটা আপনি বলতে পারেন ভাগ্য, তাহলে আপনি দুইটাই পারবেন, কিন্তু আপনি পড়লেন দুইটার মধ্যে একটা, একটা লিখে এসে পরীক্ষা দিয়ে মনটা খারাপ হয়ে গেল যে আমি তো এসে পারি, কিন্তু দুইটার মধ্যে একটা, মানে 25 নাম্বার নাই হয়ে গেল। তাহলে এটা বলতে পারেন যে অনেক সময় মানুষ বলে না যে ভাগ্য ব্যবহার করে না, বলতে পারে যে ওইটা তো সবাই দুইটা পড়লো, আপনি একটা পড়লেন কেন। তাহলে এটা হয়তো আপনার ভাগ্য যে আপনি অ্যাডমিন ক্যাডার হবেন না, আপনি শিক্ষা ক্যাডারে থাকবেন।
তাই না? হয়তো আপনার ভাগ্য যে আপনি সেকেন্ড ক্লাস অফিসার হবেন, অনেক পরিশ্রম করার পরেও আপনার ভাগ্য ফেভার করে না। হ্যাঁ, ভাগ্য ডেফিনেটলি অনেক কিছু আছে। সারা বছর পড়ছেন, হঠাৎ বিসিএস পরীক্ষার আগে আপনার 103 ডিগ্রি জ্বর, তাই না? এক সপ্তাহ বিশাল জ্বর, আপনি পরীক্ষা দিতে, হ্যাঁ আপনি পরীক্ষা দিতে পারলেন না। হতে পারে না যে আপনার ফ্যামিলির কেউ যে মারা গেছে 3 দিন আগে, হ্যাঁ, অথবা দেখা যায় আপনি যে ম্যাচে থাকেন সেই ম্যাচে 3 দিন আগে থেকে, এক সপ্তাহ আগে থেকে ধোয়া নাই, পানি নাই, গোসল করতে পারতেছেন না। মানে আপনি পুরো ক্লান্ত হয়ে গেছেন, এখন আপনার গোসল করা দরকার কিন্তু আপনি গোসল করতে পারতেছেন না। গোসল না করে পরীক্ষা হলে গেছেন, আপনার নিজের নামই মনে নাই। ঠিক আছে? মানে এই যে বিষয়গুলা, এগুলা সবকিছু মিলেই আসলে বিসিএস পরীক্ষা পড়তে থাকতে হবে। হ্যাঁ, কষ্ট হলো যে তার মানে সববারই তো আপনার মানে ভাগ্য এরকম হবে না, সববারই তো আপনার মানে কাছের লোকজন মারা যাবে না, সববারই তো বাসায় পানি থাকবে না, এরকম হবে না, তাই না? সববারই তো এরকম একবার হতে পারে, তারপর কেয়ারফুল থাকতে হবে। তো এই সিচুয়েশন গুলো বুঝতে, যে সমস্যা বাসায় পানির সমস্যা, তাহলে আমি এই স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে হবে, মানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে কাজগুলা। যাই হোক, তার মানে হলো বিসিএস এর কিছু কিছু জায়গায়, শুধু বিসিএস না জীবনের অনেক জায়গায় মানে আপনার মানে ভাগ্যের কিছু বিষয় হয়, অনেকে ভাগ্যের ফেরে পড়ে সমস্যাগুলো হয়। তবে আপনি পরিশ্রম করে যাবেন, মানে আমার যেটা বিশ্বাস যে আপনি যদি পরিশ্রম করতে থাকেন ধৈর্য নিয়ে, তো ধরেন আপনার ভাগ্যে একটা বিষয় নাই, তারপরে সৃষ্টিকর্তা বিরক্ত হইলে আপনাকে দিয়ে দিবে। মানে আপনি যদি সত্যি ওইভাবে পড়ে থাকতে পারেন, মানে হয় মরবেন নয় স্যার মানে এখানে নিয়ে থাকবেন, তাহলে সৃষ্টিকর্তা দেখবে যে এ তো মানে সর্বনাশা পাবলিক, মানে এ তো সরার লোক না। যেমন ধরেন একটা এক্সাম্পল যদি বলি, নেতা, কারণ একজন নেতার পিছনে আপনি গুড় করেন, মানে ঘুরেন সবসময় সবসময় সময় দেন, নেতা আপনাকে পছন্দ করে না। তো নেতা আপনাকে পছন্দ করে না কোনোভাবেই না, মানে কিন্তু হঠাৎ একদিন যে নেতা ধরেন বিপদের মধ্যে পড়ছে, আর কেউ নাই, আপনি একা তার সাথে আছেন, আপনি তাকে বিপদ থেকে বাঁচালেন। তো এখন দেখেন তার অটো কিন্তু আপনার তার প্রতি কি একটা ই চলে আসবে না, সত্যিকার দেখাটি। এই জন্য যেটা হলো, আপনি যখন লেগে থাকতেছেন, মানে একটা জিনিস আপনি চান, কিন্তু হয়তো স্রষ্টা চাচ্ছে না যে আপনি এখানে যান, বা নেতা চাচ্ছেন আপনি এই জায়গায় আসেন, কিন্তু আপনি লেগে আছেন, মানে বিরক্ত হয়ে হলেও, সৃষ্টিকর্তা বিরক্ত হয়ে হলেও আপনাকে ওখানে নিয়ে যাবে। মানে এটা আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন, হ্যাঁ, যে আপনার ভাগ্যে নাই, পরিশ্রমের মানে পরিশ্রমের মধ্যে ভাগ্যের পরিবর্তন হওয়া, যেটা যে আপনার ভাগ্যে ওটা নাই, কিন্তু আপনি ছাড়তে না, আপনি জেদ করছেন যে আপনি মরে যাবেন প্রয়োজন বোধে, তাও আপনি এটা ছাড়বেন না। ওইরকম যদি ডিভোটেড হতে পারেন, আপনি ভাগ্য পরিবর্তন করতে পারবেন সব জায়গায়। আচ্ছা, যাই হোক, ওটা ভিন্ন প্রসঙ্গ। আচ্ছা, এরপরে 6 নাম্বার। আচ্ছা, এখানে বলছে দেখেন, রাইট এ ফিচার ফর দ্য পোস্ট এডিটোরিয়াল পেজ অফ এন ইংলিশ ডেইলি উইথ এ ফরওয়ার্ডিং নোট গিভিং এমফাসিস অন দ্য প্রসপেক্টস অফ ইকো ট্যুরিজম ইন বাংলাদেশ। এখন দেখেন এই যে উইথ এ ফরওয়ার্ডিং নোট, এটা দেখে অনেকে ঘাবড়ে গেছে যে ফরওয়ার্ডিং নোট চাইছে, মানে আমরা এটা পড়াবো আপনাদের আলাদা। লেটার টু দ্য এডিটর যখন লিখবেন, একটা ফরওয়ার্ডিং নোট থাকবে। ফরওয়ার্ডিং সামনে যেটা লিখি না, আমরা বলি যে আপনার পত্রিকায় অমুক তারিখে এই বিষয়ের উপর আমি একটা আর্টিকেল পড়েছি, এটা আপনার পত্রিকায় প্রকাশ করলে আমি কৃতজ্ঞ থাকবো, এরকম যে বলি আমরা, ওইটাই মূলত হলো ফরওয়ার্ডিং লেটার। অথবা যে আমাদের এলাকায় এরকম একটা বিষয় আছে, এটাকে যদি হাইলাইট করা যায়, সাপোর্ট দেওয়া যায়, তাহলে এটা আরো অনেক মানে সমৃদ্ধি বয়ে আনবে। এই জন্য এই আমার আর্টিকেলটা অনেক গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, আপনার পত্রিকায় প্রকাশ করলে লাখ লাখ পিপুল উপকৃত হবে। তো দুইটা কিন্তু দুই জিনিস। এখন দেখেন, দুইটা দুই জিনিস, মানে একটা হলো পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটার উপর আপনি আর্টিকেল লিখতেছেন, তখন কিন্তু বলতে হবে যে আমি অমুক তারিখে আপনার পত্রিকায় এই বিষয়ের উপর একটা আর্টিকেল পড়েছি, সেটার উপর আমার ফিডব্যাক রয়েছে, সেটা আপনি বলবেন। সেটা কিন্তু হলো ফিডব্যাক লেটার। সেটা কেমন, একটা এক্সাম্পল বলি। একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আসিফ নজরুল স্যার একটা আর্টিকেল লিখছিল, সেখানে বিশ্ববিদ্যালয়ের ওই যে ছাত্রদের আন্দোলন যখন হচ্ছিল, তখন ওই গ্রেড নিয়ে ছাত্রদের বিভিন্ন বিষয় নিয়ে ফেডারেশনরা যখন আন্দোলন করতেছিল, তখন একটা আর্টিকেল লিখছিল বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে মেধাবী যারা, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, তারা মানে সচিবের নিচে থাকবে কেন, মানে এরকম একটা বিষয় ছিল তার আর্টিকেলে। মানে তাদের গ্রেড, একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের গ্রেড অবশ্যই সচিবের নিচে হতে পারবে না। তো ওইটার মানে পাল্টা ফিডব্যাক হিসেবে একজন টিএনও লিখছিল যে শুধু কি মেধাবীরাই বিশ্ববিদ্যালয়ের টিচার হয়, মেধাবীরা তো প্রশাসকও হয়, মেধাবীরা তো বিসিএস ক্যাডারও হয়। মানে এই যে যে টিএনও যে একটা ফিডব্যাক দিল, ওইটা হলো ফিডব্যাক লেটার, মানে অমুক তারিখে পড়ছে ওই বিষয়ের একটা ফিডব্যাক। তো এটা হলো ফিডব্যাক লেটার, যে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে সেটার উপর আপনি ফিডব্যাক দিলেন, সেটা আসেন। সেক্ষেত্রে কিন্তু বলতে হবে যে অমুক তারিখে আমি আপনার পত্রিকায় এরকম একটা বিষয় পড়েছি, তো সেটার উপর আমার কিছু রিয়াকশন আছে বা ফিডব্যাক আছে, এটা প্রকাশ করলে কৃতজ্ঞ থাকবো। তো বলার পরে যেটা পড়েছেন, পত্রিকায় যেটা পড়ছেন, ওইটা সম্পর্কে আগে ডিটেলস বলতে হবে যে এই বিষয়গুলো বলা হয়েছে, তো এখানে এই বিষয়গুলো বলা হয় নাই,
এই বিষয়গুলো ছাড়িয়ে যাওয়া হয়েছে, এই বিষয়গুলো জনগণের জানার জন্য বলতে হবে, সেগুলো সাজেশন আকারে 1 2 3 4 লিখতে হবে। ওটা আমরা ফরম্যাট দেখাবো। আমাদের এই বইয়ের দুইটা ফরম্যাট আছে, লেসন 27 এবং 28-এ। একটা হলো পাবলিশড আর্টিকেলের উপর, আর একটা নন পাবলিশড আর্টিকেলের উপর। এখন পাবলিশড আর্টিকেল কি করে বুঝবেন? যখন পত্রিকা লেখা থাকবে ইন হুইচ ইট অ্যাপিয়ার, দেখেন যখন এই কথা বলা থাকবে যে ইন হুইচ ড্যাশ ড্যাশ ড্যাশ, ইন হুইচ ইট অ্যাপিয়ার্ড, দেখেন ইন হুইচ ইট অ্যাপিয়ার্ড, অর্থাৎ রাইট এ লেটার টু দ্য এডিটর ইন হুইচ ইট অ্যাপিয়ার্ড, যেখানে এটা প্রকাশিত হয়েছিল। তাহলে এটা প্রকাশিত হয়েছে, তার মানে এটা ফিডব্যাক দিতে হবে বা রিয়াকশন। তাহলে বলতে হবে যে আমি পড়েছি এবং সেই বিষয়ে আমার কিছু রিয়াকশন আছে বা ফিডব্যাক আছে, সেটা প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে কি পড়ছেন সেটা বলতে হবে, ওইখানে কি আপনার ফিডব্যাক কি নাই সেটা সাজেশন আকারে বলবেন। আর যদি এই কথাটা বলা না থাকে, যেন এই কোশ্চেনে দেখেন যে রাইট এ ফিচার ফর দ্য পোস্ট এডিটোরিয়াল পেজ অফ এন ইংলিশ ডেইলি with a forwarding note giving emphasis on the prospects of ecotourism in Bangladesh. ফরওয়ার্ডিং নোট সহ দিতে বলছে, মানে যে আপনি বলবেন যে ওটা প্রকাশ করার জন্য। এখানে কিন্তু আপনার কোনো বলে না যে ইন হুইচ ইট অ্যাপিয়ার্ড। তাহলে আমি আপনার পত্রিকায় অমুক তারিখে এই বিষয়ের উপর একটা আর্টিকেল পড়েছি, এই কথাটা বলা যাবে না। এই ক্ষেত্রে আপনাকে হসপিটালিটি সিক করতে হবে, যে আপনার পত্রিকা মানে অনেক মানুষ এটা পড়ে, তো এই পত্রিকা আমি একটু হসপিটালিটি সিক করছি। আই সিক হসপিটালিটি of your highly esteemed daily to express my views about ecotourism. If you publish if you publish this, it will bring benefits to a large number of people of our country. এটা ফরম্যাট আছে, দুইটা ফরম্যাট, তো দুইটা ফরম্যাট আরেকটা ক্লাসে আলোচনা করব। অর্থাৎ পাবলিশড আর্টিকেলের উপর ফরম্যাটটা কিভাবে হবে এবং নন পাবলিশড আর্টিকেলের উপর ফরম্যাটটা কিভাবে হবে। হ্যাঁ ওইটা হলো যেটা হলো আপনার, ওটা উপসম্পাদকীয় লিখতো, কিন্তু এখানে উপসম্পাদকীয় লিখবে না, এটা হলো গণমানুষ লিখবে, এই হলো পার্থক্য। ওটা উপসংবাদ, এটা গণমানুষ ধরে। হ্যাঁ, মানে জনগণ, একটা আপনি জনগণ হিসেবে আপনি পত্রিকার কেউ না, আপনি যখন লিখতেছেন আপনি পত্রিকার কেউ না, আপনি আম জনতাদের প্রতিনিধি, আম জনতার প্রতিনিধি হিসেবে আপনি এটা উপস্থাপন করবেন। এবং এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যে কোশ্চেন যখন বলা থাকবে যে স্পেসিফিক, এখানে কিন্তু বলে দিছে যে প্রসপেক্টস অফ ইকো ট্যুরিজম ইন বাংলাদেশ, বাংলাদেশে ইকো ট্যুরিজমের প্রসপেক্ট। তার মানে আপনার শুধুমাত্র বাংলাদেশের মধ্যে লিমিটেড থাকতে হবে, তাই না? বাংলাদেশে কি কি প্রসপেক্ট আছে ইকো ট্যুরিজমের, সেই বিষয়গুলো হাইলাইট করতে হবে। কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কিছু স্টেপস এর কথা বলতে হবে, এটা হলো আপনার কাজ। তাহলে দেশের বাইরে যাওয়া যাবে না। এখানে রিডিং প্যাসেজ তো মূলত এটা ফোকাস করছে হলো ইউরোপ আমেরিকার ওয়েস্টার্ন কান্ট্রি ইকো ট্যুরিজম, ওইখানে। তাহলে এটা কিন্তু আমার রিডিং প্যাসেজ রিলেটেড হবে না, তাহলে আমার বাংলাদেশ পার্সপেক্টিভে ইকো ট্যুরিজম কথা বলতে হবে। আপনি আম জনতার প্রতিনিধি হিসেবে বলবেন, এখানে পার্সপেক্টিভ থাকবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ পুরা না থেকে থাকতো কোস্টাল এরিয়া ইকো ট্যুরিজম, তাহলে শুধু কোস্টাল এরিয়া নিয়ে কথা বলতে হতো। যদি আপনার ঢাকা সিটি স্লাম ডুয়েলার্স নিয়ে কথা বলতো বা ঢাকা সিটি ফ্লোটিং পিপল নিয়ে থাকতো, তাহলে শুধু ঢাকা সিটির মধ্যে ফ্লোটিং পিপল নিয়ে কথা বলতে হবে। এটা স্পেসিফিক যেটা বলে দিবে ওইটার মধ্যে আপনাকে লিমিটেড থাকতে হবে। আচ্ছা, এখন দেখেন মোটামুটি একটা আইডিয়া পেলাম আমরা এবারের। আপনারা যারা আছেন একটু এখন কোয়েরি করেন, যত কোয়েরি আছে, মানে একটা আইডিয়া। আমরা কিন্তু ডিটেলস পড়া শুরু করবো আগামী ক্লাস থেকে। আজকে আমরা শুধু কোশ্চেনটা ভেরিয়েশনটা কি হয়েছে 45th BCS এ আগের BCS এর সাথে। এর বাইরে একটু বলি, এই কোশ্চেনগুলোর বাইরে আগের BCS গুলোতে আরো দুই একটা কোশ্চেন ছিল। যেমন আপনার একবার এসেছিল পাংচুয়েশন, একবারই আসে পাংচুয়েশন। হ্যাঁ, এটা ধরেন একবারই এসেছে পরীক্ষায়, 10 নাম্বার ছিল, একবারই এসেছে, এটা 10 নাম্বার। দুইটা পাংচুয়েশন করতে বলছিল, 10 নাম্বার পাংচুয়েশন। আমাদের বইতে, এই বইতে চমৎকার ভাবে একটা লেসন আছে, আমরা পড়াবো তারপরেও।
পাংচুয়েশন করতেই হবে। এটা পাংচুয়েশন হলো আর্ট। এটা অনেক কিছু বাদ দিয়ে পাংচুয়েশনের মাধ্যমে অনেক কনজাংশন বাদ দিয়ে অনেক সুন্দর সেন্টেন্স আপনি লিখতে পারবেন। তো এই জন্য পাংচুয়েশনের ব্যবহার আপনাকে জানতেই হবে। জানতে হবে কেন? এগুলা ধরেন যদি আপনি যখন ভালো মার্কস পেতে চাইবেন, 70% প্লাস যখন নাম্বার এনশিওর করতে চাইবেন, তখন পাংচুয়েশন, স্ট্রাকচারাল ভেরিয়েশন, এই বিষয়গুলো কিন্তু আসবে। তো ওগুলো আমরা আস্তে আস্তে পড়বো। যত পড়বেন তত আপনার ইফিসিয়েন্সিটা বাড়তে থাকবে। পাংচুয়েশনের বাইরে আমরা যদি বলি রানন তো বলেছি, কম্বিনেশন একবার আসে বা সেকেন্ড টাইম হলো, আর জয়নিং সেন্টেন্স আসছে 2-3 বার, সেন্টেন্স মেকিং আসছে, শব্দ দেওয়া ছিল, বিপরীত শব্দ লিখে সেন্টেন্স করতে বলছে। আর কন্টেক্সচুয়াল মিনিং ছিল। কন্টেক্সচুয়াল মিনিং সম্পর্কে একটা মিনিট একটু বলে দেই, ওটা আমরা পরে পড়বো। কন্টেক্সচুয়াল মিনিং ধরেন এরকম একটা ওয়ার্ড আছে, রিডিং প্যাসেজে বলা আছে, দা কোম্পানি ওয়াজ reprehended for the qualified audit reports, qualified audit রিপোর্ট, এরকম একটা মানে কন্টেক্সচুয়াল মিনিং হলো যে রিডিং প্যাসেজ থেকে 5টা শব্দ আন্ডারলাইন করা থাকতো, ওই 5টা শব্দের মধ্যে আন্ডারলাইনকৃত শব্দের মিনিংটা কি সেটা ইংলিশে লিখতে হতো। তো ওই রিডিং প্যাসেজে পড়ে ওই লাইনটা পড়ে ওইটার মিনিংটা ইংলিশে লিখতে হতো। এখানে যেমন কোয়ালিফাইড, এটা আপনি তখন লিখতেন এইভাবে যে গিভেন ওয়ার্ড মিনিং, গিভেন ওয়ার্ড দেওয়া আছে, এরকম 5টা ওয়ার্ড, এখানে মিনিং। এই মিনিংটা আপনারা দেখেন এখানে হয়তো এখানে এ নাম্বারে দেওয়া আছে কোয়ালিফাইড, কোয়ালিফাইড, এখানে মিনিংটা যেমন এটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে, এখানে যে মিনিংটা হবে সেটা অ্যাডজেক্টিভ ফর্মেই হবে। প্রথম কথা যেটা, ওয়ার্ড ফরমেশন চেঞ্জ করা যাবে না। এক শব্দে লেখা যাবে, 2-3 শব্দে লেখা যাবে, ইডিয়মস এন্ড ফ্রেজ দ্বারা রিপ্লেস করানো যাবে, কিন্তু রূপের পরিবর্তন হওয়া যাবে না। এবং রিডিং প্যাসেজে যেখানে এটা আছে, দেখেন রিডিং প্যাসেজে এখানে যেটা যেখানে এটা আছে ওইখানের মিনিংটা কি সেটা লিখতে হবে। এখন এই যে কোয়ালিফাইড অডিট রিপোর্ট, আলামিন বলেন তো এই কোয়ালিফাইড এর মিনিং আপনি কি লিখবেন? কোয়ালিফাইড এর মিনিং আলামিন কি লিখবেন? খায়রুল, কোয়ালিফাইড এর মিনিং কি লিখবেন? স্যার দক্ষ। দক্ষ, খায়রুল লিখবে দক্ষ। আশিদ কি লিখবা? নওশিন? স্যার স্কিলড। স্কিলড। তিথি? শুভ? স্কিল। পার্থ? মেহেদি? কেবল? প্রিন্স? তুমি কি লিখবা? তিথি? ইয়ে বলেন, কি বলে গেলাম? রাবেয়া? না, আচ্ছা এখানে মঞ্জুরুল ইসলাম? স্যার পাস্ট। পাস্ট, PASSED? জি স্যার। আচ্ছা জাকারিয়া? স্যার স্কিলটি তো হওয়ার কথা। এখন দেখেন কন্টেক্সচুয়াল মিনিং হলো যে আপনি যে মিনিংটা জানেন ওই মিনিংটা লিখলে হবে না, ওই লাইনে যেটা বোঝাচ্ছেন, বলছে দ্য কোম্পানি ওয়াজ রেপ্রিহেন্ডেড, কোম্পানিকে তিরস্কার করা হয়েছিল, ফর কোয়ালিফাইড অডিট রিপোর্ট, বাজের অডিট রিপোর্টের জন্য। মানে বলছে অ্যাপ্রিহেন্ডেড, তিরস্কার করা হয়েছে। ভালো রিপোর্টের জন্য কি তিরস্কার করবে? মানে অডিটের ভাষায় কোয়ালিফাইড অডিট রিপোর্ট মানে ব্যাড অডিট রিপোর্ট, ডিসকোয়ালিফাইড, এটা ইনকম্পিটেন্ট। আপনারা সবাই বলতেছেন স্কিলড, কিন্তু মিনিং হলো ইনকম্পিটেন্ট। এবং এই কন্টেক্সচুয়াল ক্লু যেটা থাকে এখানে 5 নাম্বার, তো ওইখানে ধরেন নর্মালি আবার দেখছি 1-2 পান আপনি আপনার, হ্যাঁ 1-2 এর বেশি খুব বেশি স্টুডেন্টকে পাইতে দেখা যায় নাই, মানে ওটা ওইখানে মিনিংটা বোঝাটা ডিফিকাল্ট। 3 পেলে অনেক ভালো। আপনি কন্টেক্সচুয়াল মিনিং এ যদি 5-3 পান, ধরে নেবেন আপনার লেভেল অনেক ভালো। কারণ এক্সাক্ট ওইখানে বললাম একটা ওয়ার্ডের অনেক মিনিং হয়, কিন্তু ওই লাইনে এক্সাক্ট কি মিনিং সেটা আপনাকে লিখতে হবে। এটা হ্যাঁ কোয়ালিফাইড যেটা হলো এখানে ধরেন সেক্ষেত্রে গুড, কম্পিটেন্ট, এখানে কম্পিটেন্ট রিপোর্ট, সুইটেবল রিপোর্ট, কম্পিটেন্টই বলে কম্পিটেন্ট রিপোর্ট, তারপর আপনার স্যাটিসফ্যাক্টরি, হাইলি স্যাটিসফ্যাক্টরি, এভাবে। আচ্ছা তার মানে দেখেন তাহলে কন্টেক্সচুয়াল মিনিং এর ক্ষেত্রে একটা ওয়ার্ড যেখানে আন্ডারলাইন করা আছে রিডিং প্যাসেজে, সেখানে কি মিন করেছে আমাকে সেটাই লিখতে হবে। অর্থাৎ আমি যেটা জানি সেটা লেখা যাবে। আবার এটা কোয়ালিফাইড আছে অ্যাডজেক্টিভ ফর্মে, ওইখানে যেটাই আনেন 2-3 শব্দ লেখলেও সেটা অ্যাডজেক্টিভ ফর্ম ক্লিয়ার করতে হবে। ইডিয়মস এন্ড ফ্রেজ আনলে অ্যাডজেক্টিভ ফর্ম আনতে হবে। একটা সিঙ্গেল ওয়ার্ডে লেখলেও অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে।
পাংচুয়েশন তো বলছি, তাহলে আর কিছু নাই, এই হলো আমাদের ভেরিয়েশন। দেখেন তো মোটামুটি রিডিং প্যাসেজ সম্পর্কে ন্যূনতম একটা ধারণা হয়েছে হয়েছে ওকে, এখন বলেন আপনাদের কারো কোনো কোয়েরি আছে যারা অনলাইনে আছেন? স্যার এখানে এই প্রথম যে ওয়ার্ড গুলো দেওয়া ছিল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে করতে হবে, ওখানে যেই ফর্মে দেওয়া আছে ওই ফর্মে কি রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডটা যে ফর্মে দেওয়া আছে সেই ফর্মে রাখতে হবে। শুধুমাত্র ভার্ব যেটা, ভার্বটাকে আপনি পাস্ট টেন্স নিতে পারবেন, ফিউচারে নিতে পারবেন, মডাল আনতে পারবেন, প্যাসিভ করতে পারবেন। শুধুমাত্র ভার্বটাকে চেঞ্জ করতে পারবেন। ভার্বকে চেঞ্জ মানে ভার্বের মধ্যেই থাকতে হবে, ভিন্ন ভিন্ন টেন্সে যেতে পারবেন, প্যাসিভে যেতে পারবেন, ইনডিরেক্ট স্পিচে যেতে পারবেন। ভার্বটাকে নাউন করতে পারবেন না, নাউনকে ভার্ব করা যাবে না। হ্যাঁ, আর কোনো কোয়েরি? আচ্ছা, থিমেটিক কোশ্চেনের যে 10টা যখন থাকতো, তখন লাস্ট কোশ্চেনটা ছিল টাইটেল, গিভ এ সুইটেবল টাইটেল। এটা এবার এখানে না দিয়া ওই যে আপনার শেষের কোশ্চেনে নিয়ে গেছে, ওটা আসছেই। টাইটেলটা ওই 3 নাম্বারই ছিল, থিমেটিক কোশ্চেনের শেষে বলতো গিভ এ সুইটেবল টাইটেল। আচ্ছা, থিমেটিক কোশ্চেন আমরা তো পড়বো, ওটা তো আজকে শুরু করি নাই, এটা তো আজকে তো ওভারঅল ভিউ দিলাম। অর্থাৎ রিডিং প্যাসেজ থিমেটিক কোশ্চেন কেউ লিখতে হবে, টাইটেল কেউ লিখতে হবে। তবে টাইটেলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, রিডিং প্যাসেজের টাইটেল যখন আমরা লিখবো, টাইটেলের মধ্যে কোনো ভার্ব থাকবে না, টাইটেলটা ভার্ব ছাড়া লিখতে হবে। এটা নাউন ফর্মে লিখবেন, অথবা ইনফিনিটিভ ফর্মে, অথবা জিরান ফর্মে, পার্টিসিপল ফর্মে না। পার্টিসিপল ফর্মে না, ভার্ব থাকবে না, ভার্ব ছাড়া টাইটেল লিখতে হবে। টাইটেলের মধ্যে রিডিং প্যাসেজের পুরা বিষয়টা ফুটিয়ে তুলতে হবে, টাইটেলের মধ্যে রিডিং প্যাসেজের সম্পূর্ণ বিষয় ফুটিয়ে তুলতে হবে। এবং এখানে টাইটেল পড়েই যেন বোঝা যায় যে রিডিং প্যাসেজ কি নিয়ে আলোচনা করেছে। এবং টাইটেলের ক্ষেত্রে কখনোই একসাথে দুটো জিনিস আসবে না। অর্থাৎ টাইটেলের মধ্যে দেখা গেলো আপনার মনে হতে পারে যে প্রথম প্যারাটা ধরেন নেগেটিভ বিষয়, পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করছে, পরে সবগুলা প্যারা নেগেটিভ বিষয়। 10টা প্যারা আছে, ফার্স্ট প্যারাটা পজিটিভ অ্যাটেনমেন্টস নিয়ে আলোচনা করেছে, আর বাকি 9টা প্যারা নেগেটিভ অ্যাটেনমেন্ট নিয়ে আলোচনা করেছে। তাহলে আপনার বুঝতে হবে যেটা নেগেটিভ অ্যাটেনমেন্টস রিলেটেড আমাদের প্যাসেজ। তাহলে টাইটেলটা নেগেটিভ হবে, পজিটিভ এবং নেগেটিভ একসাথে হবে না। যে কোনো পজিটিভ বিষয় নেগেটিভ বিষয় উপস্থাপন করার আগে আগে পজিটিভ বিষয় বলতে হয়, এই জন্য ওইটা বলা হয়েছে। তাহলে দুইটা টাইটেলের ক্ষেত্রে দুইটা বিষয় একসাথে আসবে না, ভার্ব থাকবে না, ভার্ব ছাড়া টাইটেল লিখবেন। তবে যদি কখনো এরকম দেখা যায় যে ধরেন নিউজ আইটেম, পত্রিকার একটা নিউজ আইটেম আসে, সচরাচর যে নিউজগুলা সেগুলো আসে, আপনি ভার্ব ছাড়া মিলাইতে পারতেছেন না, ভার্ব ছাড়া এটা মিলানো যাচ্ছে না, কারণ নিউজ প্রতিদিনের ঘটনা, সেক্ষেত্রে হয়তো ভার্ব ছাড়া মিলবে না। সেই ক্ষেত্রে টাইটেলটা প্রেজেন্ট সিম্পল টেন্সে রাখবেন, ভার্ব রাখবেন, সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট সিম্পল টেন্সে রাখবেন, প্রেজেন্ট সিম্পল টেন্সে রাখবেন। যেমন এখানে ধরেন যে সাকিব আল হাসান হিটস, এরকম যে বলেন যে বা মানে এরকম একটা জিনিস যে ওটা দিয়ে বোঝাচ্ছে এটা ব্যাপক আকারের একটা বিষয়, মানে সিম্পল সেন্টেন্সে, মানে কিলস, হিটস, অ্যাটেইনস, অ্যাচিভস, এই ফর্মে। আর কোনো কোয়েরি? আর কোনো কোয়েরি আছে কারো? না, ওকে, তাহলে শেষ। পাংচুয়েশনটা একটা আলাদা ক্লাসে আসবে, এখানে আসবে না, পাংচুয়েশনের জন্য আলাদা পরে। আজকে তো কিছু ওভারভিউ দিলাম আপনাদের, যে ধারণাটা রিডিং প্যাসেজে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা। এখন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করতে থাকবো আর কি, প্রত্যেকটা বিষয় নিয়ে। আর এটা আমরা সলভ করব, এটা তো সলভ করি না এরপরের ক্লাসে। যেমন আমাদের ধরেন এটা সলভ করার আগে এটা সলভ করার আগে আমাদের লেটার টু দ্য এডিটরের ফরম্যাটটা পড়তে হবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা আছে এটা পড়তে হবে। তারপর আমরা, তার মানে আমরা রিডিং প্যাসেজ সলভ করার আগে লেটার টু দ্য এডিটর পড়বো, সামারি রাইটিং পড়বো, এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়বো। তারপরে আমরা ফুল রিডিং প্যাসেজে আসবো, তা না হলে হার্ড মনে হবে। আরো 3টা ক্লাস পরে, মানে এটা প্রতি বৃহস্পতিবারে, আমরা এরপরের বৃহস্পতিবারেই লেটার টু দ্য এডিটরের ফরম্যাট দেখাবো, ট্রান্সফরমেশনটা গ্রামারের ক্লাসে নিয়ে নিব। তাহলে খুব দ্রুতই আমাদের রিডিং প্যাসেজ চলে আসবে। রবিবারে তো আমরা গ্রামার পড়তেছি আপাতত, আমাদের গ্রামার 10 পর্যন্ত যাওয়ার আগে ট্রান্সফরমেশন আসবে না, কারণ তাহলে একটু অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পড়ার পরে ট্রান্সফরমেশন আসতে হবে। রবিবারে তো আপনাদের গ্রামার মানে যার রুটিন অনুযায়ী যেটা পড়া আছে, অর্থাৎ আপনাদের রুটিন অনুযায়ী যার যেটা পড়া আছে সেটা পড়ে আসবেন একবার। শেষ। তারপর আরেকবার বলেন পড়া কি তো আগের করবো। ক্লাসে দিছে, আজকে তো পড়া দিলাম না কিছু, এটা বৃহস্পতিবারের ক্লাসের জন্য কোনো পড়া নাই। আর আপনাদের যে আচ্ছা, যে ব্যাচের স্টুডেন্ট, রোববারের দিন স্যার ও আপনাদের যে বাকি টুক হ্যাঁ করে হ্যাঁ, নিব, অর্থাৎ যে যে ও ব্যাচে, ট্রান্সলেশন হ্যাঁ আর রবি, মঙ্গল, বৃহস্পতিবার যে ব্যাচে যারা আছেন, তারা ওই ট্রান্সলেশন যেটা পড়া আছে
সেটা করে আসবেন। শুক্র শনি আচ্ছা বুধে যারা আছেন, শুক্রবার শনিবার বুধবারে যারা আছেন, তারা আপনাদের পড়া পড়ে আসবেন।